সবাই আমার স্ক্রিন দেখতে পেয়েছো তো? দেখো। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ওকে। কজন এসছে? 21 জন এসছে এখন অব্দি। ঠিক আছে, আবার বাকিদেরকে আরো একটু আসতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, মাইক্রোপ্রসেসর সম্পর্কে সাবজেক্টটা মনে করো যে আমি আবার একটু পুরোনো ব্যাকে ফিরছি। জাস্ট পুরোনো মাইক্রোপ্রসেসরের যে জায়গাটা ছিল সেই জায়গাটা ফিরছি। হ্যাঁ, তো সেই জায়গাটা সেখান থেকে শুরু করা হচ্ছে। আচ্ছা বিজয়, তুমি তোমার ক্যামেরাটা একটু অফ করে দাও। ক্যামেরাগুলো অফ করলে কি হয়, ডেটা ট্রান্সফারটা একটু সোজা হয়, স্মুথ হয়। ক্যামেরাটা অফ করে দাও। বেশ। তো প্রথম ব্যাপারটা হচ্ছে যে মাইক্রোপ্রসেসরে কি কি ছিল। প্রথম থেকে যদি আমি ধরি, তাহলে আমি আমার প্রথম প্রথম পিপিটিটা একটু খুলি আগে। তো মাইক্রোপ্রসেসর পড়তে গিয়ে প্রথম আমরা একটা বাইনারির কনসেপ্ট পেয়েছিলাম, যে বাইনারিটা কি, কেন বাইনারি। তো বাইনারির কারণ এটাই ছিল যে একটা ডিজিটাল সিস্টেম, তোমাদের যখন প্রিভিয়াস সেমিস্টারে ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ানো হয়েছিল, সেই ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যাপারটা এরকমই ছিল। কেন পড়ানো হয়েছিল, তার কারণটা হচ্ছে ডিজিটাল মানে ছিল আমার জিরো এবং ওয়ানের কনসেপ্ট। অর্থাৎ কেন জিরো এবং ওয়ান, কারণ একটা সুইচ আইদার অন বা অফ, ইন্টারমিডিয়েট কোনো স্ট্যাটাসে থাকতে পারে না। তাহলে একটা কম্পিউটারকে যদি বুঝতে হয়, তাহলে সে জিরো আর ওয়ানের পর কিছু গুনতে পারে না। আমরা যেমন 0 থেকে 10 অব্দি গুনতে পারি, মানে 0 থেকে 9 অব্দি গুনতে পারি, তারপর আর গুনতে পারি না বলে ওটাকে রিপিট করে আবার 10 থেকে 19, দেন আবার 20 থেকে 29 এইভাবে চলি। আর কম্পিউটার মাত্র দুটো জিনিস গুনতে পারে, মানে জিরো আর ওয়ানের পর কিছু গুনতে পারে না। তাহলে জিরো আর ওয়ানের পর আবার রিপিট হবে 1011, দেন আবার রিপিট হবে 100 101, এইভাবে রিপিট হতে হতে বাইনারি সিস্টেমের তৈরি হয়েছে। এটা তোমাদেরকে এই কনসেপ্ট দেওয়া হয়েছে। এবং কি হচ্ছে, এইরকম করতে গিয়ে দেখা যাচ্ছে যে বাইনারি চেহারাটা হয়ে যাচ্ছে অনেকটা বড়। অর্থাৎ বাইনারি যে লেন্থটা 1000 করে অনেক লম্বা হয়ে যাচ্ছে। যেটা আমি যখন আন্ডারস্ট্যান্ড, মানে আমি যখন বুঝতে যাব বাইনারিটা, তখন আমার পক্ষে বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওটার ওই জন্য শর্ট ফর্ম হিসাবে আমাদেরকে হেক্স তৈরি করা হয়েছিল। ঠিক আছে। এবং তোমাদের সেই প্রসঙ্গে বিট এবং বাইটের কনসেপ্ট দেওয়া হয়েছিল। বিটটা কি বলেছিলাম, যে বাইনারি ডিজিট বেসিক্যালি, মানে আটটা, এই যে 1001, এরকম যদি আটখানা, মানে আমি এই 100 এইগুলো এক একটা বিট, আটখানা বিট এরকম যদি নিই, তাহলে তৈরি হয় একটা বেসিক্যালি বাইট। ঠিক আছে। তো এই যে বাইট তৈরি হয়, সেটা 1 বাইট মানে আমার 8 বিট বেসিক্যালি, সেই কনসেপ্ট বলেছিলাম। এবং যখনই পরবর্তীকালে মেমোরিটা কি করা হলো, এই বাইটের ওপরই, বাইটেরই মাল্টিপ্লিকেশন করতে করতে চলে গেল। অর্থাৎ 8 বিটে 1 বাইট হয়, 8-এর পরেই কত বিট, মানে তারপরে হচ্ছে 16 বিটের কনসেপ্ট। মানে 1 বাইট হলো তারপরে 2 বাইটের কনসেপ্ট। মাঝখানে 1.5 বাইট বা 1.2 বাইট এরকম কোনো কনসেপ্ট নেই। অর্থাৎ কি না, 8 বিটের পরেই আসছে 16 বিট, মাঝখানে 10 বিট 13 বিট এরকম কোনো সিস্টেম প্রবর্তন করা হয়নি, একটা স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে। ঠিক আছে। সেখানে কি ছিল না, 1 বাইট ছিল তোমার 8 বিটের, আর 2 বাইট হচ্ছে আমার 16 বিট। একইভাবে 4 বাইট, এইভাবে চলতে পারে। তাহলে এই 8 বিট মানে কি, 8খানা প্যারালাল লাইন। এই প্যারালাল লাইনে কিরম করে 0 আর 1 ডেটা দৌড়চ্ছে, তারপর আমরা এই বাইট গুলো যা নিয়ে যাচ্ছিলাম। এবং সেগুলো বিভিন্ন পাথে দৌড়চ্ছিল, সেই পাথগুলোর নাম হচ্ছে অ্যাড্রেস বাস, ডেটা বাস, পরে আসছি। ঠিক আছে। তো যাই হোক, যেগুলো আমি বললাম সেগুলো এখানেই রয়েছে অলরেডি। এই যে তার ইউনিট গুলো সম্পর্কে বলেছিলাম, বাইট। এবার 1000 বাইট হয়ে গেলে, মানে 1024 বাইট হয়ে গেলে 1 কিলোবাইট হবে। 1024 কিলোবাইট 1 মেগাবাইট, এটা তোমরা জানো। কেউ কেউ কিছু বলছো? মিউট করো, মিউট করো, যার মাইক একটু মিউট করো। হ্যাঁ, ওকে। কে তো ভাই, তুমি কে এরকম করছো তুমি? দাঁড়াও দাঁড়াও, আমি আমি মিউট করে দিচ্ছি, দেখছি কে মিউট নেই। শেখ আজম, শেখ আজম, তুমি তোমার ক্যামেরাটা একটু অফ করবে। শেখ আজম, ক্যামেরাটা অফ করো, কারণ ফালতু ডেটা খাবে। ক্যামেরাটা অফ করে দাও। ক্যামেরার উপর বাটন মেরে দাও, ক্যামেরা অফ হয়ে যাবে। এবং সেখানে মেমোরির কিছু কনসেপ্ট দিয়েছিলাম। মেমোরি কনসেপ্টটা কি ছিল, যেহেতু 8টা বিটে 1 বাইট হয়, তাহলে আমার এখানে কিছু রো আর কলাম থাকবে। অর্থাৎ প্রথম যে ঘরে দেখা যাচ্ছে আমার 8টা 8টা করে, মানে এক একটা রো 8টা করে ঘর আছে। 8টা করে ঘর মানে সেখানে 1 বাইট করে ডেটা হোল্ড করতে পারে। তো এইগুলো হচ্ছে কি মেমোরির ভেতরের জায়গাগুলো, অর্থাৎ ডেটা জায়গাগুলো যেখানে ডেটা রাখবে, সেইগুলো ছিল 8 বিটের করে। এবং
এই প্রসঙ্গে আমি বলেছিলাম যে প্রথম যে লোকেশনটা রাখবে, দ্বিতীয় যে লোকেশনটা রাখবে, তৃতীয় যে লোকেশনে রাখবে, তাহলে কোন লোকেশনে তোমার ডেটাটা রেখেছো সেই লোকেশনটাকে যখন তুমি আইডেন্টিফাই করতে যাবে, সেইটা আবার দেখবে একটু বড়, সেইটা আবার দেখাচ্ছে বড়। বড় মানে কি, অর্থাৎ 16 বিট। যেখানে তুমি ডেটাটা হোল্ড করো তো সেটা যেমন 8 বিট, তেমনি যে নাম, ধরো এই যে প্রথম যে ঘরটা আছে, প্রথম ঘরটার যে নাম, মানে এটা লেজারটা নিলাম কেন, হুম। আর প্রথম যে ঘরটা আছে তার একটা নাম আছে 0000, পরের যে ঘরটা তার একটা নাম আছে 0001। তাহলে এই যে মেমোরি লোকেশন গুলো, সেই মেমোরি লোকেশন গুলো কত না, এগুলো 16 বিটের, কারণ এগুলো একটু বড় বড়, লেন্থ অনেকটা। 16 বিট মানে আমরা কি বুঝতে পারছি, তাহলে 0000 থেকে শুরু হয় কত অবধি হবে ম্যাক্সিমাম, FFFF, তাই তো? তাহলে এতগুলো লোকেশনের মধ্যে আমি ডেটা রাখতে পারি। যে ডেটাটা আমি এখানে ভরতে পারি সেটা তাহলে কত থেকে শুরু হতে পারে, এটা 8 বিট ডেটা, কত থেকে শুরু হবে বলো? 00 স্যার। কত অবধি যাবে? 00 থেকে FF। FF। 00 থেকে FF। হ্যাঁ, তাহলে 00 থেকে FF অবধি 8 বিট ডেটা এখানে হোল্ড করতে পারে। আর প্রত্যেকটা লোকেশনের নামগুলো ছিল হচ্ছে আমার এই 16 বিটের করে, অর্থাৎ 0000 থেকে FFFF। এইরকম একটা মেমোরির একটা আমি কনসেপ্ট দিয়েছিলাম। তারপর আর কি ছিল, হেক্স। হেক্স সিস্টেম, যেটাকে আমি বলছিলাম যে বাইনারিটাকেই যখন ছোট আকারে বলবো তখন তাকে আমি বলবো হেক্স। অর্থাৎ 0000 এখানে যদি 0 ফরম্যাটে হয়, তাহলে 1111 যে বাইনারি সে হবে বেসিক্যালি আমার এফ, এইটা। তাহলে এই আকারে আমি মানে বাইনারিটাকে ছোট আকারে লিখতে পারতাম, সেই সিস্টেমের নাম হচ্ছে হেক্স সিস্টেম। তোমাদের লো লেভেল, মিডিল লেভেল এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ধারণা আমি দিয়েছিলাম না? সেখানে কি ছিল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি, যেটা আমার ভাষা, যেটা ইংরাজি ভাষায় আমি যে প্রোগ্রামটা লিখি, অর্থাৎ সি, সি#, জাভা ইত্যাদি যত সমস্ত ল্যাঙ্গুয়েজ, এটা অনেক বড় আকারে লেখা হয় এবং এটা ইংলিশ ভাষা, তার বিভিন্ন সিনট্যাক্স ইত্যাদি রয়েছে, যেগুলো কিন্তু বেসিক্যালি মেশিন বোঝে না এই ভাষাগুলো। সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমার ভাষা। মেশিন কি বোঝে, মেশিন বোঝে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ দু রকম হয়, একটা মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাই মেশিন ল্যাঙ্গুয়েজ। যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে আমি অপকোড আকারে ফেলবো, অর্থাৎ এমওভি এম, এমওভি মনে করে এম, এইটা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তো তার অপকোডটা হচ্ছে 3E। তাহলে এই যে 3Eটা হচ্ছে বেসিক্যালি আমার মেশিন ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও মেশিন ল্যাঙ্গুয়েজ একই, এই প্রসঙ্গ ধারণাও তোমাদের দিয়েছিলাম। এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা আছে এবং মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা আছে, সেইটাতে আমাদেরকে কনভার্ট করতে হয়। অর্থাৎ আমাদের কিছু কম্পাইলার বা অ্যাসেম্বলার আছে যারা কি করে, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তুমি যদি সিতে লেখো তাহলে সি এর কম্পাইলার লাগবে, যে কম্পাইলার বেসিক্যালি তোমার ভাষাটাকে ওই ভাষায় কনভার্ট করে দেবে। আর তুমি যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখতে পারো তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এই প্রত্যেকটা অপকোড তোমাকে জানতে হবে। যদি না জানো, তো এমওভি এম, এর তার মানে যে 3E, সেইটা যদি তোমার মুখস্থ না থাকে, তাহলে তোমাকে একটা সফটওয়্যার দেওয়া হবে বা তোমাকে একটা পিডিএফ সিট ধরিয়ে দেওয়া হবে, যেখানে তুমি প্রত্যেকটা ইনস্ট্রাকশনের একটা করে অপকোড তুমি পেয়ে যাবে, অর্থাৎ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবে। বা প্রয়োজন হলে কাজের সুবিধার জন্য অ্যাসেম্বলার সফটওয়্যারটা তোমাকে দেওয়া হবে, যেখানে তুমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোডটা লিখলে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হবে। ঠিক আছে, তো এই ছিল ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট। এরপরে আমরা দেখেছিলাম যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ এইরকম হয়ে থাকে, এটা তো মানে জেনেছিলাম যে ধর একটা, এই যে ধর উপর লেখা আছে 0011 করে একটা ডেটা লেখা আছে, এইটার একটা মানে হচ্ছে রিড এন, এন ভ্যালুটাকে অ্যাকুমুলেটরের মধ্যে ঢোকাবে। এক্সাম্পল আর কি, একটা জাস্ট উদাহরণ। মানে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কোন জিনিসটা, সেইখানে ধারণাটা এখানে দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা অপকোডের একটা করে মিনিং আছে, সেই মিনিংটা মেশিন জানে, সেটা তোমার জানার দরকার নেই, না তোমাকে জানতে হবে। যখন মেশিন অ্যাপ্লিকেশন চলবে তখন ওটা ওইভাবেই চলবে। ঠিক আছে, তো এইরকম লো লেভেল ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট ছিল। এবং আমরা জেনেছিলাম যে মাইক্রোপ্রসেসর কিভাবে কমিউনিকেট করে না, মাইক্রোপ্রসেসরের সিপিইউর সাথে আমার বেসিক্যালি মেমোরিটা কানেক্ট থাকে। মেমোরি বলতে র্যাম। সেই র্যামের বিভিন্ন লোকেশনে আমরা বিভিন্ন রকম লিখে রাখতে পারি। সেখানে দু রকম ডেটা আমরা লিখতে পারি। কি কি লিখতে পারি, আইদার ইনস্ট্রাকশন লিখতে পারি, অথবা যে নাম্বারটা নিয়ে কাজ করবো সে নাম্বারটাও লিখতে পারি। তো কিভাবে কোনটা লিখবো সেটার ইনস্ট্রাকশন আমরা আগেও দেখেছি, আরেকবার আমরা দেখেও নেবো না হয়। তো মেমোরির মধ্যে আমরা যা কাজ করতে চাই সেটা পুরোটাই লেখা থাকে। মাইক্রোপ্রসেসরের ভেতরে কোনো মেমোরি নেই, ওর ভেতরে কিছু রেজিস্টার আছে, ABCD রেজিস্টার আছে। ও কি করে, ও মেমোরিতে যায়, প্রথম লোকেশন ডেটা তুলে আনে, দেখে কি কাজ করতে হবে, কাজটা করে, আবার পরের লোকেশনে যায়, দেখে নেয় কি ইনস্ট্রাকশন আছে, তুলে আনে, কাজ করতে হবে।
তার মানে কি সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে মাইক্রো প্রসেসরটা কন্টিনিউয়াস তোমার র্যামের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেট করতেই থাকে কন্টিনিউয়াস। সেই কমিউনিকেশনের বিভিন্ন মেথড গুলো আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে কি ওয়েতে মেথড গুলো করা হয় বা না হয়। তো এটা হচ্ছে এই লেভেল, এটা ল্যাঙ্গুয়েজেরই স্ট্রাকচার। এটা আমি আগে যেটা আগে বললাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো ওপরে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হার্ডওয়্যার একদম নিচে। তো মেশিন ল্যাঙ্গুয়েজ মানে ধরো এমওভি এম কমা এ, এটা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তার যে অপকোড 3E সেটা একটা মেশিন ল্যাঙ্গুয়েজ, এবং ওই অপকোড মানে ও কি করবে, কখনো এএলই কে হাই করবে, ডেটা বাস দিয়ে ডেটা পাঠাবে, অ্যাড্রেস বাস দিয়ে অ্যাড্রেস পাঠাবে, ইত্যাদি যে কাজগুলো করবে সেইটা হচ্ছে হার্ডওয়্যার লেভেল। মানে আমি একটা কাজ ভাষাটাকে সি প্রোগ্রামে লিখে দিচ্ছি, হার্ডওয়্যারে কি করে এক্সিকিউট হচ্ছে তার লেভেলটা হচ্ছে ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। এই সমস্ত কথাবার্তাগুলো তোমাদের বলেছিলাম। আর কি কি বলেছিলাম, এখানে দেখো কম্পাইলার দেখিয়েছিলাম। যেমন আমি দেখো বাঁ দিকে একটা সি প্রোগ্রামে লিখেছি, সেটা কম্পাইল হওয়ার পর ডান দিকে একটা সিম্পল একটা অ্যাসেম্বলি কোড তৈরি হয়ে গেছে। সেই অ্যাসেম্বলি কোডটাকে যদি আমি অ্যাসেম্বল করি তার মেশিন ল্যাঙ্গুয়েজটা আমি পেয়ে যাবো। ঠিক আছে, এক সেকেন্ড হোল্ড করো তো। হ্যালো, আমি পড়াচ্ছি এখন। আচ্ছা, এখানে আছে। ঠিক আছে, ওকে। তো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা স্যার অ্যাসেম্বল হওয়ার পর আমরা দেখো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। আলটিমেটলি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবেই র্যামের মধ্যে স্টোর থাকে। অর্থাৎ র্যামের মধ্যে কি স্টোর থাকবে, এই এমওভি এন কমা এফ এরকম করে স্টোর থাকবে না। র্যামের মধ্যে ওর কারেসপন্ডিং যে অপকোডটা সেইটা স্টোর থাকবে, এবং মেশিন ওখান মানে সিপিইউ ওখান থেকেই ডেটা ফেচ করে নিয়ে অ্যাকর্ডিংলি কাজটা করবে। এইরকম স্ট্রাকচারগুলো আমরা দেখেছিলাম যেভাবে কাজ করে। কিছু রেজিস্টারের কনসেপ্ট আমরা পেয়েছিলাম। না, সিপিইউর মধ্যে কি থাকে, কিছু 8 বিটের রেজিস্টার থাকে, অ্যাকুমুলেটর থাকে, ফ্ল্যাগ থাকে, বি সি ডি ই এইচ এল। এর আবার রেজিস্টার পেয়ার, অর্থাৎ বি হচ্ছে 8 বিট, সি হচ্ছে 8 বিট, কিন্তু বিসি কে যদি টোটাল একসঙ্গে ধরি তাহলে 8 আর 16 বিট, ওটা 16 বিট একটা রেজিস্টার পেয়ার। এবং থাকে 16 বিটের প্রোগ্রাম কাউন্টার, 16 বিটের স্ট্যাক পয়েন্টার। সবগুলোর আলাদা আলাদা কাজ কিছু অল্প অল্প করে বলেছিলাম। আমাদের 95% অ্যারিথমেটিক অপারেশন অর্থাৎ যোগ বা গুণের অপারেশন গুলো বা লজিক্যাল অপারেশন সবকিছু অ্যাকুমুলেটরের থ্রু দিয়ে হয়। এটাও তোমরা জেনেছিলে যে একটা যোগ করবো, সেই যোগফলটা অ্যাকুমুলেটরের সঙ্গে যোগ হবে, ওটা অ্যাকুমুলেটরই স্টোর হবে। তো অ্যাকুমুলেটরটাই ছিল একদম মানে খুব শক্তিশালী একটা জিনিস, যার জন্য আমরা যে যে স্ট্রাকচার দেখেছিলাম ওখানে অ্যাকুমুলেটরকে অন্যদিকে রাখা হয়েছিল, এই বি সি ডি ই এদেরকে আলাদা জায়গায় রাখা হয়েছিল। প্রোগ্রাম কাউন্টারের কাজ কি ছিল, না যে লোকেশনের মাইক্রোপ্রসেসরটা যে লোকেশনে র্যাম থেকে তুলে আনছে সেই লোকেশনটা কত সেইটা প্রোগ্রাম কাউন্টারের মধ্যে থাকে, এবং কত থেকে শুরু করেছে সেইটা স্ট্যাক পয়েন্টারের ভেতরে থাকে। তাহলে এবং এই রেজিস্টার গুলো মেমোরির সাথে কি দিয়ে কমিউনিকেট করছে, না 16 বিটের অ্যাড্রেস বাস এবং 8 বিটের ডেটা বাস দিয়ে। 16 বিটের অ্যাড্রেস বাসটা হচ্ছে ইউনিডিরেকশনাল, অর্থাৎ ডেটা শুধুমাত্র বাইরের দিকে যায়, বাইরে থেকে ভেতর দিকে আসে না, কিন্তু ডেটাটা হচ্ছে বাই ডিরেকশনাল, অর্থাৎ ডেটা যেতেও পারে আসতেও পারে। এবং এই 16টা লাইন এবং 8টা লাইন কি আলাদা? আলাদা নয়, বলা হয়েছিল যে 16টার মধ্যেই 8টা মাল্টিপ্লেক্স করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখানো হয়েছিল যে রেজিস্টারে এক একটা রেজিস্টারে কত করে ডেটা হোল্ড করতে পারে। যেমন দেখা যাচ্ছে যে অ্যাকুমুলেটরের মধ্যে 8খানা ঘর আছে। 8খানা ঘর মানে বেসিক্যালি 8 বিট একটা ডেটা অ্যাকুমুলেটর ফ্ল্যাগ এরা হোল্ড করতে পারে, কিন্তু প্রোগ্রাম কাউন্টার আর স্ট্যাক পয়েন্টার ওরা হচ্ছে 16টা করে ঘর, অর্থাৎ ওরা 16 বিট ডেটা হোল্ড করতে পারে। তো এইভাবে কে কতটা ডেটা হোল্ড করতে পারে সেটা এখানে দেখানো হয়েছিল রেজিস্টার গুলোতে। আর কি কি ছিল, না আমরা যে কোনো কম্পিউটেশনাল আর্কিটেকচারের এটাই হচ্ছে মেন ব্লক ডায়াগ্রাম। যে কোনো কম্পিউটেশনাল আর্কিটেকচার, তোমার হাতের ভিডিও গেম, ছোটবেলা একটা ভিডিও গেম তোমরা খেলতে, সে বাজার 120 টাকা দিয়ে কিনতে পাওয়া যেত, দুটো ব্যাটারি ভরে সেই অনেকগুলো এ বি সি ডি করে গেম আসতো। তো ওটাও একটা কম্পিউটার, ওর ভেতরে একটা মাইক্রোপ্রসেসর আছে। ওর ইনপুট ডিভাইস হচ্ছে তোমার ওই বাটনগুলো, যে বাটনগুলো চেপে চেপে তুমি কাজ করতে। ওর আউটপুট ডিভাইস হচ্ছে ওই মনিটরটা, যেটা যে তোমার ডিসপ্লেটায় আসতো এবং যে স্পিকারে গান বাজতো, মিউজিকগুলো বাজতো, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। আর ওর ভেতরে একটা মেমোরি ইউনিট আছে, অর্থাৎ ওই মেমোরি ইউনিটের মধ্যে প্রত্যেকটা গেম স্টোর করে রাখা আছে। তাহলে ওটাই হচ্ছে একটা তোমার কম্পিউটেশনাল আর্কিটেকচার। তোমার হাতের যে 50 টাকা দামের বাজারে পাওয়া যায় ছোট্ট পকেট ক্যালকুলেটর, সে ক্যালকুলেটরের মধ্যেও এই কটা জিনিস আছে। তার ভেতরে ক্যালকুলেটরের যে বাটনগুলো আছে 1 2 3 4 5, দোজ আর বেসিক্যালি ইওর ইনপুট ডিভাইস, অ্যান্ড দ্য ডিসপ্লে ইজ বেসিক্যালি ইওর আউটপুট ডিভাইস, অ্যান্ড ইট হ্যাজ সাম মেমোরিজ। মেমোরি অবশ্যই আছে, নাহলে যোগ গুণ ভাগগুলো করতে পারে না। তো এই হচ্ছে তোমার টোটাল সিস্টেমটা।
ঠিক আছে? তো যে কোনো কম্পিউটেশনাল আর্কিটেকচারের এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকবে, যার কিছু মেমোরি থাকবে এবং যাকে কিছু ইনপুট আমরা দিতে পারি এবং সে কিছু আউটপুট আমাদের ভাষায় দেখাবে। এই ইনপুট এবং আউটপুটের প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তা হচ্ছে এটাই, কারণ আমি হচ্ছে হিউম্যান, আমি মানুষ, মেশিন আমার ভাষা বোঝে না। তাহলে সামথিং ইজ রিকোয়ার্ড হুইচ ক্যান ট্রান্সফার মাই ল্যাঙ্গুয়েজ ইনটু কম্পিউটারস ওন ফরম্যাট। মানে আমি যে কম্পিউটারকে বলবো 2+3 করে 5 বলো, এই 2 3 এই কথাগুলো, যোগ এই কথাগুলো কম্পিউটার বোঝে না, মানে মেশিন বোঝে না। That's why I have required some kind of input buttons which have some 2 3 4 5 those buttons, also plus minus multiply divide these buttons, equal button। এই বাটন গুলো আছে, মানে কি বাটন গুলো চেপে চেপে তুমি তোমার মনের ভাবটা কম্পিউটারকে বোঝাচ্ছ, সেই জন্য একটা ইনপুট ডিভাইস দরকার। এবং ও যে যোগটা করলো, যোগটা করে যে আউটপুট রেজাল্টটা দেখাবে, ও তো নিজের মতো যোগ করে নিজের মতো বাইনারিতে রেখে দেবে, তো তোমাকে তো ডেসিমাল ভাষায় উত্তরটা দেখতে হবে, সেই জন্য আউটপুট ডিভাইস দরকার। তাহলে ইনপুট এবং আউটপুট ডিভাইসের প্রয়োজনীয়তা হচ্ছে শুধুমাত্র হিউম্যানের সঙ্গে ইন্টারফেস করার জন্য, এই জন্য এদেরকে বলা হয় হিউম্যান ইন্টারফেস ডিভাইস। তুমি যদি কম্পিউটারের সামনে বসে থাকো, তোমার সামনে যে কিবোর্ড মাউস দোজ টাচপ্যাড, বা মোবাইল ফোন নিয়ে বসে আছে, মোবাইল ফোনের যে টাচপ্যাডটা, মাইক, এগুলো হচ্ছে সব ইনপুট ডিভাইস, যারা তোমার কাছ থেকে ইনপুটটা নিচ্ছে। আর তোমার সামনে ওই যে ডিসপ্লে, স্পিকার, হ্যানা ত্যানা, এগুলো হচ্ছে সমস্ত কিছু আউটপুট ডিভাইস। অ্যান্ড ইট হ্যাজ সাম মেমোরি ইউনিট, কারণ মেমোরিটা আছে বলেই মাইক্রোপ্রসেসর ওখান থেকে ইনস্ট্রাকশন করছে আর সবসময় কাজ করছে, যে এই হচ্ছে ব্যাপার। কারণ মাইক্রোপ্রসেসরের ভেতরে কিন্তু কোনো মেমোরি নেই, তাহলে ওই মেমোরি ইউনিট থেকে ও ডেটা ফেচ করে যা কাজ করার করবে। এই হচ্ছে আমার ফাংশনাল ব্লক ডায়াগ্রাম ছিল। আর আমরা কি কি দেখেছিলাম না, এই দেখেছিলাম একটা আর্কিটেকচার। আর্কিটেকচার একটা বড় ছবি পরেরটায় রয়েছে, এটাকে এসকেপ করছি। এক 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 সেকেন্ড। এত কাজ কি এখন পড়ে তোমার? আচ্ছা চিল্লাবে না, একটা কথা ছিল, মানে পড়াচ্ছি কিন্তু, দরজা টেনে চলে যাবে। চুপচাপ দরজা আটকাও। ওকে, যাদেরকে বলছি যে আমি যেগুলো বলছি অলরেডি এগুলো 10 দিন আমার ক্লাস অলরেডি হয়ে গিয়েছিল। যেমন শেখ আজম, এরা তোমরা অনেকেই জয়েন করোনি 10টা ক্লাসে। তো সমস্ত লেকচার আমার ইউটিউবে রয়েছে, পুরোনো যেগুলো পড়িয়েছিলাম। তোমাদের যদি মনে হয় যে আজকে যেটা বলছি এখনো অবধি আমি পুরোনো পড়াটাকে একটু ঝালিয়ে নিচ্ছি, কারণ মাঝখানে 2 সপ্তাহ পুরো গ্যাপ গেছে। তাহলে এই জায়গাটা বলছি এই কারণেই পুরোনোগুলোকে একটু ঝালিয়ে নিচ্ছি। তোমার যাদের মনে হবে যে জিনিসগুলো ধরতে পারছি না, পুরোনো লেকচারগুলো একটু দেখে নিও, সমস্ত লেকচার ইউটিউবে রয়েছে। এবং আর্কিটেকচারে আমরা কি দেখেছিলাম না, যে আর্কিটেকচারটা বেসিক্যালি দেখেছিলাম, আর্কিটেকচার কোথায় গেল আর্কিটেকচারটা, ও আরেকটা ইয়ে ছিল, আর্কিটেকচার লেকচার 3। হুম, তো আর্কিটেকচারটা আমরা দেখেছিলাম কি না, এই যে যে সমস্ত ভেতরে রেজিস্টার গুলো জানলাম, অ্যাকুমুলেটর, টেম্পোরারি রেজিস্টার কিছু আছে, ফ্ল্যাগস আছে, দেন আমার BCDEHL, স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট রেকর্ডার বা ইনস্ট্রাকশন রেজিস্টার, এই সমস্ত রেজিস্টার গুলি ভেতরে 8 বিট ডেটাবাস দিয়ে ইন্টারমিডিয়ারলি কানেক্টেড। এখানে একটা টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট আছে, যে টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিটটাই একদম দায়িত্ব নিয়ে সব কাজগুলো করে, অর্থাৎ কখন কোন জিনিসটা অপারেট করবে। দেখতে পাচ্ছ টোটাল ফিগার জুড়ে যে গ্রিন কালারের বাসটা ছিল সেটা হচ্ছে 8 বিটের আমার ডেটা বাস। তাহলে ওই 8 বিটের যে ডেটা বাস আছে, ওটা একই সঙ্গে অ্যাট এ সেম টাইম অ্যাকুমুলেটরও দেখতে পায়, ইনস্ট্রাকশন রেজিস্টারও দেখতে পায়, টেম্পোরারি রেজিস্টারও দেখতে পায়, ওদিকে BCDE সবাই দেখতে পায়, মন করলে সবাই দেখতে পায়, ইভেন র্যামও দেখতে পায়, এর সঙ্গে যে র্যাম কানেক্টেড র্যামও দেখতে পায়। তাহলে প্রশ্নটা যদি করা হয় যে তাহলে কে ডেটা নেবে, সেই সমস্ত কিছু টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট ঠিক করে দেয় যে কখন কে নেবে। এবং তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন আমি বলেছিলাম, যে ইনস্ট্রাকশন গুলো ফলো করার সময় বোঝা গিয়েছিল যে আমার কখন অ্যাকুমুলেটর কাজ করবে, কখন টেম্পোরারি রেজিস্টার কাজ করবে, অ্যাকর্ডিংলি জিনিসটা কিভাবে চলবে সেটা আমি পুরো পুরো বলেছিলাম। এটা ছিল একটু ডিটেল ডায়াগ্রাম। এটা এই প্রসঙ্গে বলেছিলাম যে ভেতরে একটা দেখো ALU আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অর্থাৎ যাবতীয় অ্যারিথমেটিক অপারেশন, লজিক্যাল অপারেশন সবকিছু ওর মধ্যে হয়, যোগ করা হবে সে যোগটা ওর মধ্যে হয়, ইত্যাদি কাজগুলো এইভাবে চলে। আর্কিটেকচার সম্পর্কে যে কথাগুলো বললাম এগুলো এখানে লেখা ছিল। এবং
পাওয়ার সাপ্লাই। অর্থাৎ আমার বক্তব্যটা হলো যে এই জিনিসটা চলার জন্য আমাকে একটা পাওয়ার সাপ্লাই লাগবে। তো সে পাওয়ার সাপ্লাই কত না 5 ভোল্ট, 5 ভোল্ট এবং গ্রাউন্ড পাওয়ার সাপ্লাই লাগবে। এইখানে বিভিন্ন পিন আউট তোমাদের দেখানো হয়েছিল, যে পিন আউটে দেখা যাচ্ছিল যে 40 নাম্বার এবং 20 নাম্বার এই দুটো ছিল সাপ্লাই। অর্থাৎ 40 নাম্বারে +5 ভোল্ট দিলাম, 20 নাম্বারে গ্রাউন্ড দিলাম, আইসি আমার চালু হয়ে গেল। দেন আই হ্যাভ সাম পিনস। 8085 কেন, যে কোনো মাইক্রোপ্রসেসরকে যদি রান করতে হয়, ফার্স্ট অফ অল উই নিড আ সিস্টেম ক্লক। তোমরা যেরকম আগের সেমিস্টারে পড়েছিলে যে বিভিন্ন ফ্লিপ ফ্লপ ইত্যাদি চালানোর জন্য ক্লক ইউজ করেছিলে, তাহলে এর ভেতরেও যেহেতু ওই জিনিসগুলোই রয়েছে, সেই জন্য ক্লক অবশ্যই দরকার। সে ক্লকটা কোথায় দেওয়া হবে না 1 নম্বর আর 2 নম্বর পিনে। ওখানে তোমাদের বলেছিলাম যে একটা ক্রিস্টাল লাগিয়ে সেই ক্রিস্টাল দুটো গ্রাউন্ড করে দেওয়া হয়। সেই ক্রিস্টালটা 1 নম্বর আর 2 নম্বর পিনে ক্লক প্রোভাইড করে। যা ক্লক তুমি ভেতরে দেবে, ভেতরে ওটা /2 হয়ে যাবে, 2 দিয়ে ভাগ হয়ে ভেতরে ঢুকবে, দিয়ে অ্যাকর্ডিংলি কাজ শুরু করবে। এবং বিভিন্ন পিনের মধ্যে কিছু পিন তোমাদের বলেছিলাম, 12 নম্বর পিন থেকে 19 নম্বর পিন, AD0 to AD7 অ্যাড্রেস বাসের প্রথম হায়ার বিট গুলো, এবং অ্যাড্রেস বাসের লোয়ার মোস্ট বিট গুলো মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট গুলো, এবং ডেটা বাসের গুলো একসঙ্গে মাল্টিপ্লেক্স করা। উল্টো দিকে 21, 21 থেকে 28 এগুলো হচ্ছে শুধুমাত্র অ্যাড্রেস বাসের হায়ার বিট গুলো। এইভাবে অ্যাড্রেস এই 16টা লাইন এবং 8টা লাইনকে এইভাবে মাল্টিপ্লেক্স করা বলেছিলাম। দেন আই হ্যাভ সাম পিনস। 30 নাম্বার পিন ALE। ALE এর কাজটাও তোমাদের বলেছিলাম যে ALE টা কি হয়, অ্যাড্রেস ল্যাচ এনেবল। অর্থাৎ অ্যাড্রেস ল্যাচ এনেবল যখন আমার হাই থাকবে, তখন র্যাম বুঝে নেবে যে এটা বেসিক্যালি মানে র্যাম এর মধ্যে ঠিক অ্যাড্রেস বাসে অ্যাড্রেস ঢুকে যাবে। ALE যখনই লো হয়ে যাবে, তখনই র্যাম এবং বাকি সমস্ত জিনিসগুলো বুঝে যাবে যে আর হায়ার বিট গুলো দেখলে হবে না, এখন যেটা রয়েছে AD0 to AD7 যেটা রয়েছে ওটাই আমার ডেটা বাসের ডেটা। অর্থাৎ ALE লো মানে হচ্ছে ডেটা, আর ALE হাই থাকা মানে হচ্ছে অ্যাড্রেস। সেটা ওই পিন দিয়ে সিলেক্ট হয় বলেছিলাম। 31, 32 নাম্বার পিনের কথা বলেছিলাম, রিড বার এবং রাইট বার। পিনগুলো কি কাজ করে, যখন কোনো রিডিং অপারেশন হবে তখন দেখো বার আছে, বার মানে কি লো, অর্থাৎ 32 নম্বর পিনটা তখন আমার লো হয়ে যাবে। যদি রাইটিং অপারেশন হয়, লেখার কাজ হয়, তখন 31 নম্বর পিনটা লো হবে, অর্থাৎ যেটা লো সেই কাজটা। তাহলে এখানে দুটো পিন ছিল, রিড বার এবং রাইট বার। এবং এখানে আর কিছু বলেছিলাম তোমাদের, আর হ্যাঁ আর যেগুলো বলছিলাম খুব ছোটখাটো জিনিস, আর পরে একবার ডিটেল একবার বলবো। তো আগের দিন অবধি তোমাদেরকে এই একটা ALE কখন লো হচ্ছে বা হাই হচ্ছে তার রিলেটেড কিছু ইয়েও তোমাদের বলা হয়েছিল, সেটা এখানে আছে। এখানে ডিটেলটা যেটা দেওয়া ছিল ডিটেলে, যে আমার A8 থেকে A15 হচ্ছে ইউনিডাইরেকশনাল লাইন, আর AD0 to AD7 হচ্ছে টোটালি বাই ডাইরেকশনাল লাইন, ঠিক আছে। এবং এখানে হচ্ছে কি আমার যখন ALE পিনটা লো হয়ে গেল, তখন A0 to A7, D0 to D7 সেম লাইন দিয়ে ডেটা থ্রো করছে, ঠিক আছে। এবং আমরা একটা ল্যাচ ইউজ করি, ল্যাচ দিয়ে আমার অ্যাড্রেস বাস এবং ডেটা বাসকে আলাদা করি। সেই জিনিসটা যদি মনে না থাকে, সেই জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি। ও হ্যাঁ, তার আগে এই পিনগুলো বলে দিই, যে যেগুলো কন্ট্রোল সিগন্যাল আছে, অর্থাৎ ALE, এটা হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনেবলের কাজ করে। রিড বার যেটা কাজ করে সেটা তখন আউট, অর্থাৎ এগুলো কোনো ইনপুট পিন নয়, আউটপুট পিন সব এগুলো। কোনো সিগন্যাল এখান দিয়ে ঢুকবে না, শুধু সব সিগন্যাল এখান দিয়ে বেরোবে। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে আউটপুট পিন। ALE টাও আউটপুট, রিডটাও আউটপুট, রাইটটা আউটপুট। IOM বলে একটা বাটন ছিল, IO বা মেমোরি, সেটাও আউটপুট। S0 S1 হচ্ছে তোমার স্ট্যাটাস সিগন্যাল, এগুলো হচ্ছে আউটপুট। এগুলো বলিনি আমি এখন ডিটেল। X0 X1 হচ্ছে যেহেতু আমি ক্রিস্টালটা অর্থাৎ আমার ক্লকটা লাগাচ্ছিলাম, সেই জন্য X0 এবং X1 ছিল আমার ইনপুট পিন। দেন আমার একটা ছিল ক্লক বলেছিল আউটপুট পিন ছিল, যেটাতে আমি ক্লকটাকে যদি আরো কারোর সঙ্গে সিনক্রোনাইজ করতে চাই, অর্থাৎ মাইক্রোপ্রসেসর যত ক্লক ফ্রিকোয়েন্সিতে চলছে, একই ফ্রিকোয়েন্সিতে যদি আমি অন্য কাউকে চালাতে চাই, তাহলে ওখান থেকে আমি সিগন্যালটা নিতে পারি, সেই জন্য একটা এক্সট্রা আমার দেওয়া ছিল। রেডি বলে একটা পিন ছিল, পরে বলবো। এবং একটা ইনস্ট্রাকশন ফেচ যখন হয়, তখন কি কি কাজ হয় সেইগুলো নিয়ে আমি বিগত এক সপ্তাহ বা 3-4 দিন এইগুলো নিয়ে বলেছিলাম, যে আমার একটা ইনস্ট্রাকশন ফেচ হওয়ার সময় অ্যাকচুয়ালি কি কি অপারেশন গুলো হয়। তো এই ছবিটাও তোমাদের দেখানো হয়েছিল যে কাজগুলো কি কি হয়। এবং এখানে দেখো কিছু ইনস্ট্রাকশন নেওয়া হয়েছিল, যেমন কি কি ইনস্ট্রাকশন আমরা নিয়েছিলাম। LDA 3050, কারো মনে আছে LDA 3050 মানেটা কি বলেছিলাম? লোড ইনটু অ্যাকুমুলেটর হুম 3050 ওই লোকেশনটা। একদম,
মানে 3050 লোকেশনের যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা আমার অ্যাকাউন্টের মধ্যে লোড করো। ওকে, তাহলে আমার LDA 3050 এই ইনস্ট্রাকশনটা MOV B, এর মানে কি? MOV B, অ্যাকুমুলেটরের ডেটাটাকে বিতে মানে বি রেজিস্টারে পাঠানো। কপি করা। অ্যাকুমুলেটরও থাকবে, বিতে থাকবে, অ্যাকুমুলেটরটাকে বিতে আনা। তো এই সব বিভিন্ন রকম ইনস্ট্রাকশন গুলো ছিল, এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা করে আমরা অপকোড দেখেছিলাম। কিরকম অপকোড? না LDA 3050। LDA মানে হচ্ছে লোড ডেটা ইনটু অ্যাকুমুলেটর। এই কথাটার মানেটা হচ্ছে 3A। দেখো ওটার ওই এক্সকোড লেখা ছিল 3A, অর্থাৎ আমরা বুঝেছিলাম যে 3A মানে হচ্ছে মেমোরি থেকে অ্যাকুমুলেটর লোড করা। কত লোকেশন থেকে? 3050। তো 3050টা আগে বসবে, 30টা পরে বসবে। কেন 50 আগে 30 পরে বসবে সেটা তোমরা ওই যখন পড়িয়েছিলাম সেখানে দেখেছিলে। যদি কারো মনে না থাকে একবার ভিডিও লেকচারটা দেখে নিও, আমি এখানে মনে হয় অল্প করে একবার বলে দেবো। তো LDA 3050 এটা হচ্ছে বেসিক্যালি 3টে বাইটের ইনস্ট্রাকশন, অর্থাৎ 3 একটা কথা, 50 একটা কথা, 30 একটা কথা। তাহলে এটা বেসিক্যালি আমার এটা হচ্ছে দেখো 3 বাইটের একটা ইনস্ট্রাকশন, এবং এই 3 বাইটের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার সময় কিছু মেশিন সাইকেল এবং টি স্টেট লাগে। তো এই কাজটা যখন হবে, হওয়ার আগে প্রথম কি হয় না, প্রথম কাজটা হচ্ছে আমার ওই ছবিটাই দেখো, এইটা। তো এইটা হওয়ার সময় প্রথমে কি হয় দেখো, আমরা টি স্টেট পড়েছিলাম। টি স্টেট কি বলেছিলাম? যে আমি বেসিক্যালি যে ক্লকটা প্রোভাইড করছি, অর্থাৎ এই যে ক্লকটা, সেই ক্লকের একটা টোটাল টাইম পিরিয়ডটাই হচ্ছে আমার টি স্টেট। তাহলে সেই টাইম পিরিয়ড কি? আমার রাইজিং এজ টু রাইজিং এজ হতে পারে, ফলিং এজ টু ফলিং এজ হতে পারে। মাইক্রোপ্রসেসর ডিজাইন করা হয়েছে ফলিং এজ থেকে কাজ করা শুরু করবে, অর্থাৎ এই যে একটা ফলিং এজ পেলো, কাজ করা শুরু হয়ে গেল। আনটিল নেক্সট ফলিং এজ, পরবর্তী ফলিং এজ যতক্ষণ না আসছে ততক্ষণ তো একটা টি স্টেট। সেই টি স্টেটের কি কাজ হবে না, একটা টোটাল টি স্টেটের অর্ধেক সময়ের জন্য আমরা ALE পিনটাকে দেখো হাই করে ছেড়ে দেবো। তাহলে যখনই ALE কে হাই করে ছেড়ে দেবো, আমার মেমোরিতে টোটাল যে 16 বিটের অ্যাড্রেস কাম ডেটা বাস, এর মধ্যে কিছু ডেটা আছে, হায়ার অর্ডারে কিছু ডেটা আছে, লোয়ার অর্ডারে কিছু ডেটা আছে। আমার যদি লোকেশনটা এরকম হয়, প্রথম লোকেশনটা ছিল আমার 0000, এই লোকেশনে আমি ডেটা লিখেছিলাম, 0000 লোকেশনে লিখেছিলাম প্রথম ডেটাটা, এই ইনস্ট্রাকশনটা। অর্থাৎ 0000 লোকেশনে আমার লেখা আছে 3A, 0001 লোকেশনে লেখা আছে 50, দেন মেমোরিতে 0002 লোকেশনে লেখা আছে 30। তার প্রথম কাজ হচ্ছে 0000 লোকেশনে যে 3A টা আছে ওইটাকে তুলে নিয়ে কোথায় আনবে না, ওই আচ্ছা আগের ছবিটা ছিল, যাই হোক, ওটা উঠে এসে সোজা তোমার আসবে, মানে ওই ডেটাটা উঠে এসে ধরো অ্যাকুমুলেটরে বা যেখানে ইনস্ট্রাকশন রেজিস্টারে প্লেস হবে। কারণ দেখো এটা একটা ইনস্ট্রাকশন, 3A হচ্ছে বেসিক্যালি একটা ইনস্ট্রাকশন। তাহলে 3A যেটা ইনস্ট্রাকশন রেজিস্টারে আসবে কোন লোকেশন থেকে না 0000। তাহলে প্রথম কাজ কি না, প্রথম কাজ হচ্ছিল আমি এভাবে ছিল আমার, যে আমি লোয়ার বাসগুলো অর্থাৎ AD7 টু AD0 এখানেও আমি 00 প্লেস করলাম, আর হায়ার বিটটা যেটা ওখানেও আমি 00 প্লেস করে দিলাম, দিয়ে ALE কে একবার হাই করে ছেড়ে দিলাম। তাহলে ALE কে যে মাত্র আমি হাই করলাম, র্যাম বুঝে গেল যে 0000 লোকেশনের কথা বলা হচ্ছে। যে মোমেন্টে ALE কে লো করলাম, লো করার সঙ্গে সঙ্গে কি হলো, এই বাসে ডেটাটা চেঞ্জ হবে না, কারণ এর সঙ্গে কেউ মাল্টিপ্লেক্স করা নেই, এ কিছু চেঞ্জ হবে না, এ যেরকম 00 ছিল 00ই রয়ে গেল। কিন্তু ALE কে লো করলে অ্যাড্রেস বাস ছেড়ে এবার ডেটা বাসে ঢুকছে, অর্থাৎ মেমোরির ভেতরের যে লোকেশন যেখানে 3A টা লেখা আছে, এক্স্যাক্টলি 3A লেখা আছে, সেই 3A লোকেশনের সঙ্গে আমার ডেটা বাস কানেক্ট হবে। তাহলে 3A ডেটাটা কি হবে, রিডিং হবে না রাইটিং হবে বলো কেউ? রিড হবে স্যার। রিড হবে, মেমোরি থেকে রিড হয়ে উঠে আসবে। তাহলে পরবর্তী কাজ আমি কি করব, দেখো এই রিড বার যেটা ছিল, রিড বারকে আমি লো করে দেবো। রিড বারকে লো করে দেওয়া মানে রিডিং অপারেশন। যে রিড বারকে লো করে দিলাম, ওই 3A যেটা 3A LDM আর 3A, সেই 3A ডেটা দেখো এই বাসটা এখানে 3A লেখা আছে 3A, অর্থাৎ 3A ডেটাটা আমার ডেটা বাসে উঠে চলে এলো। আর হায়ার বিটগুলোতে 0000ই রয়ে গেছে, আমার দেখার দরকার নেই। তার মানে এই রিডিংটা কতক্ষণ লাগে, রিডিংটা হতেও প্রায় এতটা মতো সময় লাগে। অর্থাৎ 3টে টি স্টেটের পর আমার ওই 3A ডেটাটা রিডিং হওয়া কমপ্লিট হবে।
3A। তাহলে আমার 3টে টি স্টেট এই সময় অবধি লাগছে আমার 3A ব্যাপারটাকে পড়তে। এবার 3 এর কাজ কি? 3A মানে কি? 3A মানে হচ্ছে যে এর পরে 3 এর কথাটা মানে হচ্ছে, কাজটা হচ্ছে যে আমার মাইক্রোপ্রসেসর থেকে 3 এর পরে আরো দুটো কথা আছে, সেই কথা দুটোকে রিড করে নিয়ে চলে আসা, চলে এসে তারপরে ওটা ওই যে 3050 লোকেশনে গিয়ে ডেটা তুলে আনা, এই হচ্ছে কাজ ওর। তাহলে 3050 লোকেশনটাকেও ওকে বুঝে নিতে হবে যে আচ্ছা তাহলে এর পরের দুটো রিড করতে হবে, অর্থাৎ 3050 কে রিড করতে হবে। যেভাবে আমি 3A রিড করলাম, একইভাবে 30 এবং 50 এই কথা দুটো যে লোকেশনে লেখা আছে, অর্থাৎ এই 3A রিডিং হওয়ার পর 0001 লোকেশনে যেতে হবে, দেখতে হবে কি ডেটা লেখা আছে সেটা তুলে আনতে হবে, 0002 লোকেশনে যেতে হবে, কি ডেটা আছে সেটা তুলে আনতে হবে, এই যে হচ্ছে কাজ। মানে সেই যে কাজটা, ওই কাজটুকু বুঝে নিতে ওর এই সময়টা লাগবে, এই সময়টা, এই যে T4 যে টি স্টেটটা, ওইটা লাগবে ওর কাজটা বুঝে নিতে, যে আমাকে পরে এই কাজটা করতে হবে। সেই কাজটার জন্য তাকে তলে গেছে ডিকোড অপকোড, অর্থাৎ অপকোডের মানেটাকেও ডিকোড করছে, অপকোডটা কি বলতে চাইছে, 3A মানে কি সেটাও বুঝতে চাইছে। যেই আমার এইটুকু বোঝা কমপ্লিট হলো, তখন আমি বললাম একটা অপকোড ফেচিং কমপ্লিট হয়েছে। দ্যাটস ওয়াই অপকোড ফেচিং সাইকেল রিকোয়ার্স 4টে টি স্টেট। 3টে টি স্টেট হচ্ছে মেমোরি থেকে রিড করার জন্য, আর একটা টি স্টেট ছিল আমার কাজটা বোঝার জন্য। কাজটা কি? কাজটা হচ্ছে 0001 লোকেশনে যাও আর 0002 লোকেশনে যাও, যা ডেটা আছে তুলে নিয়ে চলে আসো, এই হচ্ছে কাজ। তাহলে সেই কাজ দুটো কোথায় করবে? এইখানে করবে আর এইখানে করবে। দেখো এখানে 0001 লোকেশনে যাচ্ছে, লোকেশনে যেহেতু যেতে বলছে সেই জন্য আমরা ALE কে আবার হাই করছি আগের মতো, যাতে বুঝে নিতে পারে যে অ্যাড্রেস। ঠিক সেই সময় কিন্তু দেখো রিড বার কিন্তু হাই আছে, মানে রিডিং অপারেশন এখন হবে না। ALE কে লো করবো, র্যাম অ্যাড্রেসটা বুঝে গেল 0001, তারপরে তুমি এই নিচের লাইনটাকে রিলিজ করে এর মধ্যে তুমি এই যে 50 ডেটাটা তুলতে পারো। তোলার জন্য রিড বারকে যেই তুমি লো করে দেবে, রিডিং হয়ে যাবে, অর্থাৎ ওই যে 50 ডেটাটা আছে ওইটা ডেটা বাসে উঠে চলে আসবে। তাহলে আমার এর শুধু রিড করা কাজ, আর এখানে তার বোঝার কাজ নেই। ওর যেমন T4 স্টেপটা লেগেছিল বুঝতে, আন্ডারস্ট্যান্ড করতে, বাট এখানে তো সেটা দরকার নেই। তাহলে এখানে T1 T2 T3 তিনটে টি স্টেট এনাফ ফর মেমোরি রিডিং অপারেশন। সো মেমোরি রিড করতে আমার বেসিক্যালি কি লাগে? 3টে টি স্টেট লাগে। যেমন অপকোড ফেজ করতে, অপকোড ফেজ মানে কি, সেখানে একটা মেমোরি রিড প্লাস নিজের বুঝে নেওয়া। ওই মেমোরি রিড করতে 3টে টি স্টেট লাগবে, আর নিজের বুঝতে একটা লাগবে, সেই জন্য ওখানে 4টে টি স্টেট লেগেছিল, বাট আমার মেমোরি রিড করতে এখানে টোটাল 3টে টি স্টেট লাগবে। যেমন দেখো এখানে 50 রিড করে চলে এলো, তার পরবর্তী মানে এখানে একটা কাজ কমপ্লিট হলো, তার পরবর্তী কাজ কি? তারপরে লোকেশনে যাওয়া, অর্থাৎ 0002 লোকেশনে যাওয়া, সেই লোকেশনে গিয়ে ALE কে আবার হাই করে দেবে, যাতে র্যাম বুঝে নেয় যে এটা একটা অ্যাড্রেস। ALE কে লো করে দিল, ডেটা বাস কানেক্ট হবে, তারপর যে মোমেন্টে আমি রিড বারটাকে আবার লো করে দেবো, সঙ্গে সঙ্গে ডেটাটা এই যে ওখানে 30 লেখা ছিল ডেটা বাসে উঠে চলে আসবে। তাহলে এইখানে এসে আমার আরেকটা কাজ কমপ্লিট হলো। কাজ কি কমপ্লিট হয়েছে, হ্যাঁ কি না? আমার এখানে এসে কি কাজ কমপ্লিট হয়েছে, হ্যাঁ কি না? হ্যালো, কেউ বলো। না স্যার, ওটা সেই অ্যাকুমুলেটরে এনে ইয়ে করতে হবে, হ্যাঁ, read করতে এখন হবে। একটা কাজ বাকি আছে। LDA মানেটা কি? LDA মানেটা হচ্ছে 3050 লোকেশনে যাও, 3050 লোকেশনে যাও, দেখো ওখানে কিছু একটা ডেটা লেখা আছে। ধরো 3050, সরি কেটে গেল, 3050 লোকেশনে কোন একটা ডেটা লেখা আছে, এখানে 47 বলে একটা ডেটা লেখা আছে। 3050 লোকেশনটায় 47 বলে একটা ডেটা লেখা আছে। কাজটা এখনো কমপ্লিট হয়নি। এই 3050 যে রিড করলো এই লোকেশনে, কাজটা এখনো কমপ্লিট না। ওকে কিন্তু প্রোগ্রাম কাউন্টারকে এবার 0002 লোকেশন ছেড়ে কোথায় দৌড়ে চলে যেতে হবে? ওকে 3050 লোকেশনে দৌড়ে চলে যেতে হবে। সেই লোকেশনে একটা ডেটা আছে 47, ওটাকেও রিড করে নিয়ে আসতে হবে, তবে আমার কাজ কমপ্লিট। তাহলে সেই কাজেরটা হচ্ছে এর পরের কাজ। দেখো এই যে যেটা আমার মেমোরি রিড সাইকেল আরেকটা করেছে, ও আচ্ছা, এখানে আমরা 3000 লোকেশন আমরা করেছিলাম, কতটা করেছিলাম ওটা দেখি। 3050,
এইটা এইটা দেখেছি। ও আচ্ছা আচ্ছা, এটা আমি শুধু টি স্টেটটা নিয়েছিলাম বলে, আমি টি স্টেট গুলো দেখেছিলাম বলে এটা ইয়ে করেছে। এখানে অ্যাকচুয়ালি এই 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 ইয়েটা হবে না, এর অপারেশনের অন্য অপারেশন হবে। এখানে পরবর্তীতে 30 যাবে, এখানে 50 যাবে। এই 3050 এখানটায় যাবে, দিয়ে ওর ভেতরে যে কিভাবে রিডিং অপারেশন হয় 47 ডেটা উঠে আসবে। আমি এটা কি অন্য অপারেশন করেছিলাম বলে টি স্টেটটা এরকম ছিল, অ্যাকচুয়ালি কাজটা হবে এভাবে। এই টোটাল নিয়ে আমার একটা কাজ কমপ্লিট, একটা ফেচিং ইনস্ট্রাকশন ফেচ করা, এইটা হচ্ছে টোটাল কাজ আমার কমপ্লিট। ওকে, তো এই জিনিসগুলো বলেছিলাম। আমার এইখানে দাঁড়িয়ে একটাই বক্তব্য হচ্ছে, যারা আজকে কিছু বুঝলে না, মানে আজকে যারা নতুন, যারা ধরতে পারলে না, প্লিজ তোমরা আগের লেকচারগুলো একটু দেখে নিও, সময় করে আগের লেকচারগুলো একটু দেখে নিও, সব বুঝে যাবে আশা করি। তো এই হচ্ছে আমার ফেচিং ইনস্ট্রাকশনের মানে কাজগুলো, ঠিক আছে। তার মানে আমার কি একটা জিনিস খেয়াল করো, যে মাইক্রো প্রসেসর যদি মনে করে যে হ্যাঁ আমি একটা ডেটা রিড করে আনবো, শুধুমাত্র অ্যাড্রেস বাসে আর ডেটা বাস দিয়ে কি সিগন্যাল গেল নট এনাফ। এই এএলই, হুম, এই এএলই, তারপরে তোমার রিড বার, রাইট বার, এই পিনগুলো কিন্তু প্রয়োজনীয়তা আবশ্যক। কারণ এইগুলো হচ্ছে আলটিমেটলি কন্ট্রোল সিগন্যাল। আমার যত রকম সিগন্যাল আছে, আমি যেই পিনগুলো দেখেছিলাম, এখানে বিভিন্ন রকম সিগন্যাল বেরোয়। 12 নম্বর পিন থেকে 12 নম্বর পিন থেকে তোমার 19 নম্বর পিন, এই পিনগুলো দিয়ে অ্যাড্রেস সিগন্যাল বেরোয় অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা সিগন্যাল বেরোয়। সেরকম 21 থেকে 28 এই লাইনগুলো দিয়েও আমার, এই লাইনগুলো দিয়েও কি হয় আমার বেসিক্যালি, দাঁড়া, এই লাইনগুলো দিয়ে আমার বেসিক্যালি আমার ডেটা সিগন্যাল বেরোয়। তাহলে এগুলো দিয়ে অ্যাড্রেস এবং ডেটা সিগন্যাল বেরোয়, এগুলো দিয়ে আমার ডেটা সিগন্যাল বেরোয়। আর বাকি যে পিনগুলোর কথা বলছি, অর্থাৎ এএলই, রিড বার, রাইট বার, এখানে দেখো S0। হ্যাঁ বলো। এই A15 থেকে এই মানে 8 থেকে A15 টা আপনি একটু একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। 8 থেকে A15 ওটা তো অ্যাড্রেসের জন্য, আপনি ডেটা বললেন। কোনটা? 22 21 থেকে 28 পর্যন্ত পিনগুলো। ও সরি সরি, হ্যাঁ এটা অ্যাড্রেস, এটা অ্যাড্রেস আমি যেটা বললাম, এটা অ্যাড্রেস। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি আমার, এটা অ্যাড্রেস প্লাস যেটা ছিল, আর এটা হচ্ছে শুধু অ্যাড্রেস। এটা দিয়ে শুধু অ্যাড্রেস সিগন্যাল বেরোয়। তো যেটা লিখেছে অ্যাড্রেস সিগন্যাল লাইন, এদেরকে লিখেছে অ্যাড্রেস অ্যান্ড ডেটা সিগন্যাল লাইন। আর দেখো এই যে এএলই, রিড বার, রাইট বার, এগুলো কি করছে, এগুলো এক্সটার্নাল ওই যে মেমোরিটাকে আমি লাগিয়েছি, সেই মেমোরিটাকে কন্ট্রোল করতে কাজে লাগছে। অর্থাৎ কখন রিডিং অপারেশন হবে, কখন অ্যাড্রেস বাস আর ডেটা বাস আলাদা হবে, এই সমস্ত সিগন্যালগুলো বাইরের কোনো ডিভাইসকে বোঝাতে কাজে লাগছে, অর্থাৎ কন্ট্রোল করতে কাজে লাগছে। দ্যাটস ওয়াই দিস signals are named as control signals. Not only these three, also the ready pin and IO and M bar. IO and M bar এর কাজটা আমি এখন পর বোঝাবো। S0 এবং S1 এটা আমি এখন বোঝাবো। দেখো S0, S1, S ফর হচ্ছে স্ট্যাটাস, তো এটাকে বলে স্ট্যাটাস সিগন্যাল। এদের খুব একটা নিডেড বলবো না, দরকারি বলবো না, কিন্তু যদি, কারণ তোমার যখন একটা কম্পিউটেশনাল সিস্টেমে শুধুমাত্র সিপিইউ এবং র্যাম এরা এনাফ নয়, এদের সঙ্গে আরো হ্যাড্ডা ব্যাড্ডা এক গাছ জিনিস থাকে। তোমার ইনপুট আউটপুট ডিভাইস থাকতে পারে, সিরিয়াল কমিউনিকেশনের ডিভাইস থাকতে পারে, আরো অনেক ডিভাইস থাকতে পারে। শুধু এরা দুজন নয়, হ্যাঁ এরা দুজন প্রধান, এরা দুজনই মেন, যা কাজ করা এরা দুজনই করছে। মোর ওভার সিপিইউটা বেশি মানে শক্তিশালী আর কি। তো যা কাজ করা এরা করছে, কিন্তু এক্সটার্নাল আরো ডিভাইস আছে। তাদেরকে যদি বুঝে নিতে হয় যে এখন রিডিং অপারেশন হচ্ছে নাকি রাইট অপারেশন হচ্ছে, নাকি কোনো অপারেশন হচ্ছে না, নাকি কোনো অপকোড ফেচিং চলছে, এই সমস্ত কাজ যদি তাদেরকে বুঝতে হয়, তাহলে এই স্ট্যাটাস সিগন্যাল দুটো সেইটা দেখিয়ে দেয়। ঠিক আছে, এই সিগন্যাল দুটো আমি একটু পরে বলছি। এটা এখানে আরো কিছু সিগন্যাল আছে, ইন্টারাপ্ট, এগুলো আমি এখন বলিনি, এগুলো এখন বলবো না, আমি একটু পরে বলবো। এই রিসেট আউট, এগুলো, এই সিরিয়াল আইও সব এখন কিছু বলবো না। এখন আমি যেটা যে পিন দুটো নিয়ে আমি এখন যেগুলো বলবো, তোমরা এএলইর কাজ বুঝে গেছো, রিড বারের কাজ বুঝে গেছো, রাইট বারের কাজ বুঝে গেছো, ক্লিয়ার? কারো এই তিনটের কাজ বুঝতে আশা করি অসুবিধা নেই। আমি এবার বোঝাবো 34 নম্বর পিনের কি কাজ, 33 নম্বর পিনের কি কাজ, 29 নম্বর পিনের কি কাজ, এদের কাজটা দেখো। 29 29 নম্বর যে পিন S0,
আর 33 নাম্বার যে পিন S1, এটা হচ্ছে স্ট্যাটাস সিগন্যাল, এদের কোনো কাজ নেই, এরা শুধু বাইরে থেকে দেখায় যে কি অপারেশন চলছে। দেখায় মানে কি, ধরো মনে করো তোমাদের অনেক ফোনে একটা, ফোনের মাথায় মানে স্ক্রিনের ওপর একটা নোটিফিকেশনের লাইট আছে, আছে তো অনেকেরই ফোনে, পুরোনো ফোনগুলোতেও পিস আছে। তোমরা যখন ফোনটা চার্জে লাগালে, চার্জে নয়, ধরো তুমি চার্জে একদম ব্যাটারি লো হয়ে গেছে, তখন হয়তো ওই ওই পিন মানে ওই এলইডিটা রেড কালারের হয়ে যায়। তা রেড কালার হয়ে গেছে মানে তোমাকে কি বোঝাতে চাইছে সে, ব্যাটারি লো। তুমি যখন চার্জে গুঁজলে, যখন সেটা গ্রিন হয়ে গেল, তোমাকে সে কি বোঝাতে চাইছে, চার্জ ফুল। তো এই যে এলইডিটা রেড কালার হলো বা গ্রিন কালার হলো, তোমাকে কি কোনো কাজ করলে, ওই সিগন্যালটাকে নিয়ে কি কোনো কাজ করলে তুমি, কোনো ফিজিক্যাল কোনো কাজ করেছো ওটা নিয়ে, কোনো করনি তো, শুধু বোঝা, আন্ডারস্ট্যান্ড করা যে এই আমার ইয়ে। তাহলে সেই যে বুঝছো তুমি, সেই তোমার ইন্ডিকেশন দিচ্ছে এই S0 আর S1, অর্থাৎ 29 নাম্বার পিন আর 33 নাম্বার পিন S0 S1, এদের কাজ হচ্ছে কিন্তু স্ট্যাটাস দেখানো, মানে তোমাকে কিছু একটা সিগন্যাল দেওয়া যে দেখুন এখন এই অপারেশন চলছে। তুমি যদি এখন মাইক্রোপ্রসেসরকে প্রশ্ন করো, ধরো ও একটা কাজ করছে, তো তুমি ওকে বলে বসলে যে এখন কি চলছে, রিডিং চলছে নাকি রাইটিং চলছে নাকি কি চলছে, তুমি কি বুঝতে পারবে যে রিডিং চলছে নাকি রাইটিং চলছে? বলো, বুঝতে পারবে? কেউ বলো একটু, মানে যা মনে হচ্ছে বলো, সেটুকুই বলো। হ্যালো, রিড বার আর রাইট বার গুলো থেকে বোঝা যাবে না? হ্যাঁ বলো বলো বলো, জোরে বলো একটু। ওই রিড বার গুলো আর রাইট বার থেকে তো বোঝা যাবে, যদি যেটা লো থাকবে যেটা লো সেটাতে। থাকবে, হ্যাঁ সেই অপারেশন চলছে, ঠিক কথা, একদম ঠিক কথা, ঠিকই বলেছো। কিন্তু মাইক্রোপ্রসেসর রেকমেন্ড করছে যে তুমি দয়া করে এই রিড বার আর রাইট বার পিন দুটো না কোনো এলইডি লাগিও না, ওদের ওই সিগন্যাল গুলোকে দেখে কোনো বোঝার দরকার নেই রিড রাইট হচ্ছে কিনা। তোমাকে আমি ওই সিগন্যাল গুলোকে ঘাঁটিও না, কারণ ওই সিগন্যাল গুলো একটু এদিক এদিক থেকে ওদিক ঘেটে যায়। মানে তুমি কি মনে করলে, যে মনে করছে যে ধরো এই যে রিড বার পিনটা, হুম, কোথায় গেল এটা, এক সেকেন্ড, তুমি মনে করলে যে রিড বার পিনটা তো যখন এমনিতে হাই আছে, যখন রিডিং অপারেশন হচ্ছে এই পিনটা লো হয়ে যাচ্ছে, আমি একটা কাজ করি, এটার সঙ্গে একটা এলইডি লাগিয়ে দিই। এই এলইডিটা যখন, এটা যে লজিক 1 যাচ্ছে মানে কি, এটা 5 ভোল্ট যাচ্ছে, আর 0 যাচ্ছে মানে 0 ভোল্ট যাচ্ছে। তাহলে যখন এলইডিটা জ্বলে আছে, এলইডি জ্বলে গেছে মানে কি, এই পিনটা ভোল্টেজ আছে, অর্থাৎ রিডিং হচ্ছে না। যখনই এলইডিটা অফ হয়ে গেল, যখন এলইডিটা অফ হয়ে গেল, তখন বুঝে নিতে হবে যে রিড বারটা লো হয়ে গেছে, আর রিড বার লো হয়ে যাওয়া মানে রিডিং রিডিং অপারেশন চলছে, তাই তো? এবার তুমি ওই এলইডিতে লাগিয়েছো, তাহলে এইখানে কিছুটা কারেন্ট ড্রাইভ হচ্ছে, বাট এ অলরেডি মেমোরির সঙ্গে কমিউনিকেট করছিল, আর কোনো লাইনগুলোই তো আর আইডিয়াল নয়, মানে কোনো তার তো একটা রেজিস্ট্যান্স থাকবেই। তুমি যদি এখানে এলইডি জ্বালানোর জন্যই কারেন্টটাকে ড্র করে নাও, এইখানে ভোল্টেজের মিসম্যাচ ঘাটতি হতে পারে, মানে ওর যে মেন কাজ, সেই কাজে ঘাটতি হতে পারে। মাইক্রোপ্রসেসর সেই জন্য বলে দিচ্ছে, মানে যারা তৈরি করেছে তারা বলে দিচ্ছে, দয়া করে আরডি রাইট, রিড বার আর রাইট বার পিনকে দেখে আপনি বোঝার চেষ্টা করবেন না যে রিডিং অপারেশন হচ্ছে নাকি রাইটিং অপারেশন হচ্ছে। মোর ওভার, আপনি রিডিং বা রাইটিং অপারেশন থেকে এটা বুঝতে পারবেন না যে আপনি কি শুধু রিডিং করছেন নাকি আপনি কোনো অপকোড ফেচ করছেন। অপকোড ফেচ করা মানে কি, মানে আমি যে বলতে চাইছি এইটা, এই যে আমি একটা কাজ করি, এটাকে একবার ডিসকার্ড করে খুলি। হুম, বেসিক্যালি যেটা বলতে চাইছি আমি, দেখো এইটা হচ্ছে নর্মাল রিডিং অপারেশন, আর এইটা কিন্তু বেসিক্যালি অপকোড ফেচিং অপারেশন। রিডিং অপারেশনের ক্ষেত্রেও আমরা রিড বারকে লো করেছি, দেখো এইখানটা রিড বারকে লো করেছি, আর অপকোড ফেচের ক্ষেত্রেও দেখো এইখানটা আমরা রিড বারকে লো করেছি। তাহলে আপনি যে বলছেন যে রিড বারকে লো করেছি কিনা দেখে আমি বুঝে যাবো রিডিং হচ্ছে কিনা, এই দুটো কাজ তো আলাদা। অপকোড ফেচের কাজ, অপকোড ফেচিং, হ্যাঁ অপকোড ফেচিং এর মধ্যেও রিডিং হয়, কিন্তু আমরা বলে দিচ্ছি যে অপকোড ফেচিংটা কে আপনি আলাদা ভাবুন, আর মেমোরি রিডটাকে আলাদা ভাবুন। কেন আলাদা ভাবুন, কারণ দুটো কাজ দু রকম। অপকোড ফেচ মানে হচ্ছে রিড করার পরও ওকে বুঝতে হয় কাজটা কি,
আর মেমোরি রিড করা মানে মেমোরি থেকে র্যামের র ডেটাটাকে নিয়ে উঠে আসা, কিন্তু বোঝার ব্যাপার নাই। তাহলে এই কাজগুলো তো আলাদা। এবার আপনাকে যদি বলে দিই যে আপনি এই রিড বারটা দেখেই বুঝে যাবেন কি কাজ হচ্ছে না হচ্ছে, তাহলে তো আপনি তো এই দুটো কেস আইডেন্টিফাই করতে পারবেন না। ঠিক আছে? তাহলে দ্বিতীয় কথা হচ্ছে রিড বারটা তো সব সময় লো হয়ে থাকে না। ও যে যে মোমেন্ট, দেখো এইখানটায় রিডিং অপারেশন দরকার, ঠিক এই জায়গাটায়, সেই জন্য এইখানটায় ও জাস্ট লো হয়েছে, লো হওয়ার পরই দেখো এখানে এই যে রিড হয়ে গেছে, অপকোডটা রিড হয়ে গেছে। রিড হয়ে যাওয়ার কিছুক্ষণ বাদই তো আবার হাই হয়ে যায়। তাহলে আপনি, ও তো এইটুকু সময়ের মধ্যে মাত্র এইটুকু সময়ের জন্য লো ছিল, আর আপনি ডিটেক্ট করতে চাইছেন এই টোটাল সময়টা, এইটা, বা আপনি ডিটেক্ট করতে চাইছেন শুধুমাত্র এইটুকু, এই তিনটে। এই রিড মানে হচ্ছে একটা জিনিসকে রিড করছি মানে বেসিক্যালি মানে এই তিনটে টি স্টেট। হ্যাঁ, এই তিনটে টি স্টেট যদি আমার রিড হচ্ছে, আর রিড বার তো লো হয়েছে শুধুমাত্র একটুখানির জন্য, একবার লো হয়েছে কিছুক্ষণ বাদ দিয়ে আবার হাই হয়ে গেছে। আপনি কি করে ডিটেক্ট করবেন যে রিডিংটা হচ্ছে, এটা রিডিং অপারেশন হচ্ছে? বা আপনি যদি রিডিংটা বুঝতেও পারেন, আপনি এইখানটা কি করে আলাদা করবেন যে এটা রিডিং হয়েছে নাকি অপকোড ফেচ হয়েছে? সেই জন্য বলছি যে আমরা ওইসব ছেড়ে দিন, রিড বার রাইট বারের সঙ্গে কোনো রকম কিছু কানেক্ট করার দরকার নেই। আপনাদেরকে আলাদা দুটো সিগন্যাল দিচ্ছি, একটা হচ্ছে S0, একটা হচ্ছে S0, একটা হচ্ছে S1। এদেরকে দেখে আপনাকে বুঝতে হবে। কি বুঝতে হবে? যদি দেখেন, আচ্ছা এটা কি কোথাও লিখেছি আমি দেখি, আচ্ছা আচ্ছা এটা লিখি নাই, বলে দিচ্ছি এটা। দাঁড়াও, 1 2 3 4, আরেকটা যাবে। এটা 1 2 3 4 5, হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি আমার অ্যাড করা ছিল না, আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার বেসিক্যালি S0, এটা হচ্ছে মনে করো S1। ফন্টের সাইজগুলো একটু বাড়াই, না দেখতে হবে না। হুম, S0 S1, আর এইখানে হচ্ছে জব, কাজটা কি হচ্ছে। তো S0 S1 এগুলো কি লাইন? ডিজিটাল লাইন, সবই তো ডিজিটাল, ডিজিটাল লাইন। তাহলে S0 কি হতে পারে? 0 হতে পারে, তাই তো, আর 1 হতে পারে। তাহলে কটা কম্বিনেশন হতে পারে? 4টে কম্বিনেশন, 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, তাহলে এই 4টে রকম কম্বিনেশন হতে পারে। এই 4টে রকম কম্বিনেশন 4টে রকম কাজকে ডিফাইন করে দেবে। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো তো, এখানে S0 S1 দেখতে পাচ্ছ? এই লাইনটায় কেউ দেখতে পেয়েছো S0 S1? আই ও আর এম কমপ্লিমেন্টের পরে রয়েছে। ঠিক পরেই রয়েছে, দেখো S0 আর S1 হচ্ছে, S1 S0 তার পরেই রয়েছে। ওখানে দেখো একটা পিন হাই রয়েছে, একটা পিন লো রয়েছে, দেখেছো? মানে প্রথমে হাই ছিল, পরে আবার লো হয়ে গেছে। তার মানে কি, ও কিছু সিগন্যাল তোমাকে বুঝিয়ে দিচ্ছে। কি বোঝাচ্ছে জানো? বলছে যদি দুটো S0 এবং S1 দুটোই 0 0 হয়ে পড়ে থাকে, তাহলে বুঝতে হবে নো অপারেশন, মানে কোনো কাজ হচ্ছে না। যদি 0 1 হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে রিডিং হচ্ছে, রিডিং অপারেশন হচ্ছে। যদি 1 0 কেস থাকে তাহলে বুঝে নিতে হবে রাইটিং অপারেশন হচ্ছে। আর যদি দুটোই 1 থাকে তাহলে বুঝে নিতে হবে অপকোড ফেচিং হচ্ছে। এই হচ্ছে কাজ। অর্থাৎ এই সিগন্যাল গুলো ডিফাইন করে দিচ্ছে এইভাবে যে যদি দুটোই 0 0 পড়ে থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে নো অপারেশন। যদি 0 1 থাকে তাহলে বুঝে নিতে হবে আচ্ছা রিডিং অপারেশন হচ্ছে। যদি 1 0 হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে রাইটিং অপারেশন হচ্ছে। আর যদি দুটোই হাই থাকে 1 1, তাহলে বুঝতে হবে অপকোড ফেচ হচ্ছে। এবার এইটার সঙ্গে তোমরা আগের ছবিটা মেলাও, দেখো
প্রথম চারটে যে T1 T2 T3 T4 স্টেটে কি হয়েছিল, অপকোড ফেচ হয়েছিল। খেয়াল করো S1 আর S0 কে খেয়াল করো, দেখো এটাও হাই হয়ে গেছে, এটাও হাই হয়ে গেছে। তো 1 1 থাকা মানে কি অপকোড ফেচ হচ্ছে। কতক্ষণ ছিল? যতক্ষণ না অপকোড ফেচিং হচ্ছে ততক্ষণ ওটা হাই ছিল। দেখো যেই লো হয়ে গেল, অর্থাৎ এটা 0 এটা 1, 0 আর 1 মানে কি, দেখো রিডিং অপারেশন, দেখো এই মেমোরি রিড এগুলো সব তো রিডিং অপারেশন, আর তো চেঞ্জ হবে না। দেখো ওটা পুরো 0ই রয়ে গেছে, এ 1এই রয়ে গেছে আর এ 0তেই রয়ে গেছে, মানে কন্টিনিউয়াস রিডিং অপারেশন হয়েই চলেছে। বোঝা গেছে ব্যাপারটা সবার? এই সিগন্যাল দুটো কোথাও গিয়ে কোনো, আমি আবার বলছি, এগুলো কিন্তু কন্ট্রোল সিগন্যাল নয় যে তুমি এইটাকে নিয়ে, যেমন এএলই কে নিয়ে তুমি একটা সার্কিটে লাগিয়ে অ্যাড্রেস বাস আর ডেটা বাসকে তুমি আলাদা করেছিলে, ডিমাল্টিপ্লেক্স করেছিলে, ওটা কাজে লাগছিল এএলই সিগন্যালটা, মানে রীতিমতো একটা ন্যান্ড গেটকে অন অফ করে কাজ করছিল, দুটো বাসকে আলাদা করে দিচ্ছিল, আইসোলেট করছিল বা যা করা করছিল। কিন্তু এই S0 S1 সিগন্যালগুলো কোথাও কোনো কাজে লাগে না, শুধু পিনগুলো ছেড়ে দেওয়া আছে। তুমি যদি দেখতে চাও যে একটা রিডিং হচ্ছে নাকি রাইটিং হচ্ছে, তুমি যদি সেটা বুঝতে চাও, তখন এই তোমার বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সিগন্যালগুলো দেওয়া আছে, আর এদের কোনো কাজ নেই বোঝার জন্য। 1 0 মানে তুমি S0টাকে আগে বলবে, S1টাকে তারপরে বলবে, অর্থাৎ 0 1 হওয়া মানে হচ্ছে রিডিং অপারেশন। তোমাকে এটা 0 আর 1 হচ্ছে মানে তুমি বুঝে নিতে হবে রিডিং অপারেশন হচ্ছে। আর 1 1 থাকা মানে বুঝে নিতে হবে বেসিক্যালি কোনো অপকোড ফেচিং এর কাজ চলছে। সবার কাছে ক্লিয়ার আশা করি এদের কাজটা? কারো বুঝতে অসুবিধা নেই? ওকে, তার মানে আমরা কি বুঝলাম এতক্ষণ, এই যে সিগন্যালটা এখানে আমরা 29 নম্বর পিন আর 33 নম্বর পিন, S0 এবং S1 এর কাজটা বুঝে গেলাম। এরপর একটা দেখো রয়েছে IO/M বার। কি মনে হয়? এটা আমি অনেক আগে একবার বলেছিলাম, এটা কি কাজ বলো তো এটা? কার মনে আছে? স্যার ইনপুট আউটপুট আর মেমোরি, ওটা মানে জানবার জন্য যে কোনটা ইনপুট আউটপুট আর কোনটা মেমোরিতে কাজ হবে। জানার জন্য নয়, অ্যাক্টিভেট কোন করার ডাটাটা। জন্য। অ্যাক্টিভেট করার জন্য, এটা কিন্তু এখন স্ট্যাটাস সিগন্যাল নয়। যেটা তোমার জানার জন্য হবে সেটা হবে স্ট্যাটাস সিগন্যাল, যেটা তোমার নিজের বোঝার জন্য। আর যেটা কোনো ডিভাইসকে কন্ট্রোল করার জন্য কাজে লাগবে সেটা কিন্তু কন্ট্রোল সিগন্যাল। দেখো আইওএমটা কিন্তু কন্ট্রোল সিগন্যাল একটা, অর্থাৎ IO/M বার, এম এর মাথায় বার আছে, অর্থাৎ ওই পিন যদি লো হয় তাহলে মেমোরি অপারেশন, আর যদি ওই পিন হাই থাকে তাহলে ইনপুট আউটপুট অপারেশন, অর্থাৎ আইও অপারেশন। আইও মানে কোন আইও বলতে বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার, সেই ইনপুট আউটপুট গুলো মানে কোনোটা হ্যাঁ, আউটপুটে। এক্স্যাক্টলি। তোমার তোমার মাউস কিবোর্ড, এই ইনপুট, এই যে ইনপুট গুলো, এবং আউটপুট মানে তোমার মনিটর স্পিকার, এই যে আউটপুট গুলো, বোঝা গেছে? ওই ইনপুট এবং আউটপুট ডিভাইস হচ্ছে ওটা। আর হচ্ছে র্যাম, সিপিইউ তো বেসিক্যালি বেসিক্যালি এই তিনটে ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করে। তাহলে বক্তব্যটা হলো, এবার ডেটা যদি আদান প্রদান করতে হয়, একটা কিবোর্ড দিয়ে তুমি যে ইনপুট দেবে সেটা তো একটা ডেটা, সেটা তো বেসিক্যালি ডেটা, সে ডেটা যাবে। তাহলে সেই যে ডেটাটা প্রসেসরে ঢুকবে, কোন লাইন দিয়ে ঢুকবে? কি মনে হয় কোন লাইনটা দিয়ে ঢুকবে? বলো, পারবে? যেটা মনে হচ্ছে সেটাই বলো। ডেটার ঢোকার লাইন কোনটা, কোনগুলো? সে মেমোরিতে যাবে কি ডেটাটা? মেমোরি নয়, এই অ্যাড্রেস বাস দিয়ে যাবে। এই সরি, X1 অ্যাড্রেস, ডেটা বাস দিয়েই যাবে। স্যার, মানে 80 to 87 ওইটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েই যাবে। বক্তব্যটা হলো যে তুমি ধরো কিবোর্ড দিয়ে একটা ডেটা দিলে বা তোমার মাউস দিয়ে একটা ডেটা দিলে, তাহলে সেই যে ডেটাটা গেল, সেই ডেটাটা কিন্তু ওই 80 to 87 ওই ডেটা লাইনগুলো দিয়েই যাবে। ঠিক আছে? IO, ও মানে আউটপুট, অর্থাৎ তুমি যদি কোনো এর সঙ্গে আউটপুট ডিভাইস কানেক্ট করো, তাহলে তাতেও ডেটাগুলো কিন্তু ওই ডেটা বাস দিয়েই যাবে। ইনপুট আউটপুট ডিভাইস তুমি কটা লাগাতে পারো? অনেকগুলোই লাগাতে পারো। যেরকম র্যামের একটা মেমোরি স্লট নয়, র্যামের কিন্তু অনেকগুলো মেমোরি স্লট আছে, প্রচুর মেমোরি আছে র্যামের। তার জন্য তোমাকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, 0000, 0001, এরকম করে FF অব্দি ছিল র্যামের মধ্যে, অতগুলো ডেটা স্লট ছিল। সেরকম মানে প্রচুর প্রচুর ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট করা যায়।
তাহলে তাদেরকে তুমি কি করে আইডেন্টিফাই করবে যে কোনটা কানেক্টেড? মানে আমি যেটা বলতে চাইছি, ধরো তুমি যখন র্যামে কি আছে, র্যামে ধরো বিভিন্ন লোকেশনে বিভিন্ন ডেটা রাখা আছে, ভালো করে বোঝো। র্যামে বিভিন্ন রকম লোকেশনে বিভিন্ন রকম ডেটা রাখা আছে। তাহলে যখন সেই ডেটাগুলো রাখা আছে, প্রথম বক্তব্যটা হলো যে আমার র্যামের মধ্যে একটা তো ঘর নেই, আমার অতগুলো এফএফএফ মানে 65,000 খানা ঘর আছে। 65,000 খানা ঘরে 65,000 রকম ডেটা রাখা আছে, ঠিক আছে? আমি আমার যেটা ইচ্ছা আমি সেই ঘরটাকে অ্যাক্সেস করতে পারি। সেই ঘরটাকে অ্যাক্সেস করার জন্য কি লাগে? 16 বিট অ্যাড্রেস বাস লাগে, 16টা পিনই লাগে তখন ওইটাকে অ্যাক্সেস করতে। সেরকম তুমি বহু বহু ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট করতে পারো এবং সে একটা ডেটা দিতে পারে। যে ডেটাটা দেবে সেই ডেটাটা তো তুমি তো ডেটা, এই যে মাল্টিপ্লেক্স করা যে ডেটা লাইনটা, সেই ডেটার বাসটা দিয়ে উঠে চলে আসবে। কিন্তু তাকে যে তুমি বলবে যে দেখো, মনে করো আমি 5টা ইনপুট ডিভাইস লাগিয়েছি 5টা, তাহলে কার ডেটাটা উঠে আসছে বা আমি কাকে মানে কার ডেটা নিতে চাইছি তাকেও তো সিলেকশন করতে হবে। সেই সিলেকশনটা কে করবে? এই অ্যাড্রেস লাইনগুলো করবে। যেরকম মেমোরিতে র্যামের মধ্যে অ্যাড্রেস বাসটা আমি কাজে লাগাচ্ছি অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করার জন্য, মানে মেমোরির স্লটগুলোকে আলাদা আলাদাভাবে বোঝার জন্য, এবং ডেটা বাসটা ইউজ করছি আমি ওই ডেটা উঠে আসার জন্য। তাহলে আমি যদি ধরো 15-20টা ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট করি ওর সাথে, 15-20টা কেন, হাজার হাজার ইনপুট ডিভাইস কানেক্ট করি, তা মাইক্রোসফটকে তো বুঝে নিতে হবে। হ্যাঁ মানছি যে সবারই 8 বিট ডেটা আছে, 8 বিট ডেটাটাও ডেটা বাস দিয়ে পাঠাবে, কিন্তু কোন ইনপুট ডিভাইস বা কোন আউটপুট ডিভাইসটাকে আমি বলতে চাইছি সেটা কোথা দিয়ে সিলেকশন হবে? সেটাই অ্যাড্রেস লাইন দিয়ে সিলেকশন হবে। তাহলে এই 16টা লাইনের অ্যাড্রেস বাস এবং ডেটা বাস যদি র্যামেও ঢুকে যায় আর ইনপুট আউটপুট ডিভাইসও ঢুকে যায়, তাহলে তুমি ওদেরকে আইডেন্টিফাই করবে কি করে যে কখন মেমোরি অপারেশন হবে, কখন আইও অপারেশন হবে? সেইটা কাজের জন্য লাগছে তোমার 3434 নাম্বার পিনটা আইওএম। যদি ওই পিনটা লো থাকে কোনো ইনপুট আউটপুট ডিভাইস কাজ করবে না, তখন শুধু মেমোরি গুলো কাজ করবে। যদি ওই পিনটা হাই হয়ে যায় তাহলে আর মেমোরি অপারেশন হবে না, তখন ওই ইনপুট আউটপুট অপারেশন হবে ওই একই অ্যাড্রেস লাইন এবং ডেটা লাইনগুলো দিয়ে। বুঝলে কি এটা কি বলতে চাইলাম? অর্থাৎ আরো বলে ভালো হতো। অর্থাৎ আইও যেটা বলছি সেটা হচ্ছে আইও যেটা বলছি আমি ইনপুট আউটপুট, ওটা হচ্ছে র্যামের মতোই একটা ডিভাইস। বেসিক্যালি যেটা বলতে চাইছি আমি, দাও কাজ করি। হুম, দেখো এইটা হচ্ছে আমার বেসিক্যালি মেমোরি। হুম, এইটা আমার বেসিক্যালি মেমোরি মানে র্যাম। এটা হচ্ছে আমার ইনপুট আউটপুট ডিভাইস। আমার বক্তব্যটা হলো যে মেমোরিতে কি আছে, অনেকগুলো স্লট আছে, প্রচুর 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 স্লট আছে। এই স্লট গুলোকে আইডেন্টিফাই করতে তোমার কি লাগে? দেখো অ্যাড্রেস বাস লাগে, তাই তো? প্রত্যেকটা স্লটের ভিতরে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোকে অ্যাক্সেস করার জন্য, অর্থাৎ রিড বা রাইট অপারেশনের জন্য তোমার 8 বিটের ডেটা বাস লাগে। এই ছিল তোমার মেমোরির মধ্যে। আর যদি রিডিং অপারেশন বা রাইটিং অপারেশন করতে হয় তাহলে মেমোরির ভেতর একটা এমইএমআর বার, এমইএমডব্লিউ বার এরকম ছিল একটা বার, অর্থাৎ এই সিগন্যালগুলো লো হলে তারা মেমোরি অপারেশন হবে। আমি বলতে চাইছি এটা। কিন্তু বাজার থেকে তুমি যখন একটা ইনপুট আউটপুট ডিভাইস কিনছো দেখছো সেটারও ওই লাইনগুলোই আছে, রিড বার আছে, রাইট বার আছে। সেগুলোকেও অ্যাক্সেস করার জন্য একটা অ্যাড্রেস লাইন লাগে, একটা ডেটা লাইন লাগে। আমার বক্তব্যটা হলো যে মাইক্রোপ্রসেসরে তো ডেটা বাস, এই ধরো এইগুলোই মনে করি আমি ডেটা বাস, এইগুলো। তাহলে আমি এগুলোর সঙ্গে র্যামকে লাগিয়ে দিলাম, এই যে র্যামের ডেটা লাইনটা লাগিয়ে দিলাম। আর ধরো এইখান থেকে যে টোটাল 16 বিটের অ্যাড্রেস বাস সেটা আমি এখানে লাগিয়ে দিলাম। আর কি করলাম, রিডিং অপারেশনের জন্য এটা কানেক্ট করে দিলাম, রাইটিং অপারেশনের জন্য মেমোরি কানেক্ট করে দিলাম। তাহলে এইভাবে আমি র্যামকে অ্যাক্সেস করতে পারবো। আমার প্রশ্নটা হচ্ছে যখন আমি আইও কে অ্যাক্সেস করতে যাব, ইনপুট আউটপুটকে অ্যাক্সেস করতে যাব, যেরকম মেমোরিতে 65,000 খানা আলাদা আলাদা লোকেশনকে আইডেন্টিফাই করার জন্য অ্যাড্রেস বাস লাগে, সেরকম অনেক আইও থাকতে পারে, হাজার হাজার ইনপুট আউটপুট ডিভাইস থাকতে পারে। তাদেরকেও আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য একটা এই অ্যাড্রেস লাইনটা আমার লাগে। আমার প্রশ্ন হচ্ছে মাইক্রোবাসের আর কোন পিন আছে যেটা দিয়ে তুমি আইও কে কাজে লাগাবে? আছে কি আর এক্সট্রা কোনো রিডিং রাইটিং পিন কি এক্সট্রা কিছু দিয়েছে? দেয়নি তো, ঠিক? তাহলে আমি যদি মনে করি এই রিড বার পিনটা থেকে এখানে লাগিয়ে দেবো,
এই রাইট বার পিনটা থেকে এখানে লাগিয়ে দেবো, এই অ্যাড্রেস লাইনটা থেকেই আমি এখানে দিয়ে দেবো, আর এই যে ডেটা লাইন আছে অ্যাড্রেস বা ডেটা লাইন এখানে দিয়ে দেবো। এবার এ যখন কমিউনিকেট করা শুরু করবে, আদৌ মেমোরি ডেটা যা নিচ্ছ নাকি তুমি আইওর ডেটা নিচ্ছ, তুমি আলাদাভাবে ডিস্টিংগুইশ করবে কি করে, বা তুমি দুটোকে প্রহিবিট করবে কি করে? তুমি একটা ডেটা পাঠালে যদি দুটোকেই প্যারালালি লাগিয়ে দিই তাহলে কি হবে, মাইক্রোপ্রসেসর ডেটা পাঠালে ও বেটা মেমোরিতেও ঢুকে যাবে, আইওতেও ঢুকে যাবে, বা মেমোরি কোন একটা রিড অপারেশনের সময় আইও থেকেও ভুলভাল ডেটা উঠে চলে আসবে, দিয়ে দুটো এসে খিচুড়ি মিক্স হয়ে যাবে। এটা তো আর জল জল ফ্লো হওয়ার লাইন নয় যে জল দুটো জায়গায় দুটো লাইনের জল একসঙ্গে মিশে চলে গেল, হবে না। এটা সিম্পলি আমার ডিজিটাল লাইন, মাথা রাখতে হবে 1 আর 0 লাইন, এইসব লাইনগুলো। তাহলে আমার বক্তব্যটা হচ্ছে এই দুটোকে কাজকে তুমি আলাদা করবে কি করে, বুঝতে পেরেছো? আমি 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 এই জায়গাটা বোঝাতে চাইছিলাম। তাহলে সেই কাজটা করার জন্য, সরি কি হলো, হ্যাঁ, তাহলে সেই কাজটা করার জন্য আমার কি লাগবে, আমার একটা পিন লাগবে IO/M বার। কি ঝামেলা হয়ে গেল আবার, ওয়েট, IO/M বার, অর্থাৎ এই পিনটা আমাকে ডিসাইড করে দেবে যে আমি এখন কার যেটা অ্যাক্সেস করছি, মেমোরি নাকি আইও। তোমাদের মনে আছে ALE সিগন্যালটা কি কাজ করেছিল? ALE সিগন্যালটা কি করেছিল, এই যে লাইনটা, ALE সিগন্যালের সঙ্গে কিন্তু এই লাইনে কোনো সম্পর্ক ছিল না, খেয়াল করো। এই লাইনের একই লাইন দিয়ে অ্যাড্রেস এবং ডেটা দৌড়চ্ছিল, তাহলে কখন অ্যাড্রেস দৌড়বে আর কখন ডেটা দৌড়বে সেইটা সিলেক্ট করে দিচ্ছিল ALE লাইনটা, ঠিক তো? ঠিক সেরকমই এই যে ডিভাইসগুলো কমিউনিকেট করছে, কে কমিউনিকেট করবে, র্যাম করবে নাকি আইও করবে? অ্যাট এ টাইম তো দুজন করতে পারে না, অ্যাট এ টাইম একজনই করবে। তাহলে কাকে কে করবে সেইটা ডিসাইড করে দেবে এই পিনটা। অর্থাৎ এই পিনটা যদি লো থাকে, অর্থাৎ 0 থাকে, তাহলে তখন র্যামটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আর তখন যাবতীয় কমিউনিকেশন র্যামের সঙ্গে হবে। তখন এর সাথে তখন কোনো কানেকশনই নাই, ডিটাচড। যখনই এই লাইনটা হাই অর্থাৎ 1, তখন এর সঙ্গে আর কোনো কমিউনিকেশন নেই, তখন র্যাম হচ্ছে পুরো ডিটাচ, তখন যাবতীয় কমিউনিকেশন এদের মধ্যে। বুঝতে পারলাম আমি? যেরকম ALE তে তোমরা একটা মাল্টিপ্লেক্সিং সার্কিট বানিয়েছিলে, সেরকম এখানেও একটা এই ধরনের মাল্টিপ্লেক্সিং সার্কিট লাগবে, ঠিক আছে? IOM এর একটা মাল্টিপ্লেক্সিং সার্কিট লাগবে। তোমাদের একটা জিনিস একটু জিজ্ঞেস করে নিই, তোমাদের জয়দীপ স্যার কখন পড়াচ্ছেন আজকে, মানে এই এখন নাকি সন্ধ্যাবেলা? না স্যার, স্যার এখন ক্লাস করছেন না, স্যারের কি ট্রেনিং আছে ওটা স্যার শেষ করবেন, তারপর পরের সপ্তাহ থেকে বললেন শুরু করবেন। ও আচ্ছা, মানে এখন তাহলে সন্ধ্যাবেলা ক্লাস হবে না তাই তো? মানে আমি একটু টানতে পারি তাই তো, কারো আপত্তি নেই? আমি এই অপারেশনটা তাহলে টেনে নিচ্ছি, ওকে ঠিক আছে। তো আমার বক্তব্যটা হচ্ছে তাহলে আমি কি করে এই দুটো লাইনকে আমি আলাদা করবো। তার থেকেও বড় বিষয় হচ্ছে, দেখো এখানে একটা আছে মেমোরি রিড অপারেশন, মেমোরি রাইট অপারেশন। তোমার যদি আলাদা করতেই হয়, কাজ তো বেসিক্যালি রিড রাইট ছাড়া অন্য কিছু তো কাজ হয় না এদের সাথে, এই আইও বা মেমোরির সাথে রিড রাইট ছাড়া অন্য কিছু কাজ হয় না। আমি যখন কিবোর্ড, মনে করো কিবোর্ড বা মাউস, এটা আমার একটা ইনপুট ডিভাইস, আমি আমার এই ইনপুট ডিভাইসটা অর্থাৎ কিবোর্ডে যখন একটা বাটন প্রেস করি, তখন এখানকার একটা ডেটা এই রিডিং হয়ে বেসিক্যালি এখানে চলে আসে। আর তুমি যখন মনিটরে বা স্পিকারে কোনো একটা জিনিস দেখো, মানে যখন আউটপুট লাগে, তখন এই রাইট বারটা অ্যাক্টিভ হয়, মানে অ্যাক্টিভ লো হয়, যে একটা রাইটিং অপারেশন করে। আইওর মধ্যে রাইট হওয়া মানে তুমি আউটপুট ডিভাইসের মধ্যে দেখতে পাবে। ওখানে কিন্তু কনসেপ্ট একটু উল্টো টাইপের হচ্ছে, মানে মাইক্রোপ্রসেসরের দিক থেকে তুমি যদি তাকাও, তাহলে মাইক্রোপ্রসেসর যদি কোনো ডিভাইসে রাইট করে, তার মানে ও কিন্তু আউটপুট করছে। আর মাইক্রোপ্রসেসর যদি কোনো ডেটা রিড করে, তার মানে ইনপুট কোনো ডিভাইস থেকে ডেটা রিড হয়ে উঠে আসছে, তাই না? তাহলে বক্তব্যটা হলো যে এরও রিডিং রাইটিং অপারেশন আছে, এরও রিডিং রাইটিং অপারেশন আছে। তুমি একটাই কাজ করতে পারো, এই রিডিং রাইটিং অপারেশনগুলোকে আটকে দাও। তুমি এটা আটকে দিয়ে রাখো, আর আর কোনো ঝামেলাই থাকবে না। যদি রিডিং রাইটিং অপারেশন দুটোকে তুমি আটকে দিতে পারো, মনে করো এদের দুটো অ্যাক্টিভেট রাখলে আর এদের দুটোকে ডিঅ্যাক্টিভ করে দিলে, অর্থাৎ রিডিং বা রাইটিং যা হচ্ছে সেটা এর সঙ্গে হবে, আর এ দুটো ডিঅ্যাক্টিভেট করে দিলে, তার মানে কি এদের এখানে অ্যাড্রেস ডেটা থাকা না থাকা সমান, তখন ওরা বেসিক্যালি কিন্তু ভার্চুয়ালি আইসোলেটেড, এদের মধ্যে কোনো কানেকশন তখন নেই। তুমি যেটা এমন ব্যবস্থা করতে পারো যে রিডিং রাইটিং এই তিন দুটোকে তুমি ডিঅ্যাক্টিভেট করে দিলে আর এই দুটোকে তুমি অ্যাক্টিভেট করে দিলে, তাহলে কিন্তু মেমোরি অপারেশনই শুধু হবে, কোনো আইও অপারেশন হবে না। সে অ্যাড্রেস বাসে ডেটা বাসে যাই ডেটা থাকুক, হবে না সিম্পলি।
উল্টো দিকে তুমি যদি এমন করো যে এদের রিডিং রাইটিং অপারেশন তুমি অ্যাক্টিভেট করে দিলে আর এদের দুটোকে ডিঅ্যাক্টিভেট করে দিলে, তাহলে আইও অপারেশন হবে, মেমোরি অপারেশন হবে না সিম্পলি, তাই না? এটা এটা তো একদম সিম্পল লজিক। ওকে, তো চলো দেখা যাক যে ওইটা আমরা কিভাবে করতে পারি। হুম, ওইটা করার আগে তোমাদেরকে বিশেষ এক ধরনের ন্যান্ড গেট দেখাবো, বিশেষ এক ধরনের ন্যান্ড গেট। তোমরা অলরেডি হ্যাঁ, তোমরা অলরেডি ন্যান্ড গেট কি জিনিস জানো? ন্যান্ড গেট মানে অ্যান্ড গেট প্লাস নট গেট, ইন্টারনালে দেওয়া হয়েছিল, না ইন্টারনালে নট গেট দেওয়া হয়েছিল, যাই হোক এটা তোমরা সবাই জানো, এটা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু ন্যান্ড গেটের যে ইনপুট আছে, ইনপুটেও যদি আমি একটা করে নট গেট লাগিয়ে দিই, তাহলে দেখো তার ফিগারটা দাঁড়িয়ে যায় এরকম, তাই না? মানে জাস্ট দুটো নট গেটকে আমি এই ইনপুটেও লাগিয়ে দিচ্ছি, আউটপুটে তেমন নট গেট তো আছে আছেই, ইনপুটেও দুটো আমি নট গেটকে লাগিয়ে দিচ্ছি। এই গেটের ট্রুথ টেবিল কিরকম হবে একটু বলো দেখিনি। যদি 0 0 হয় তাহলে আউটপুট কি হবে তোমরা নিজেরাই বলো। ধরো এখানে 0 আর এখানে 0 দিলে, আমার প্রশ্ন হচ্ছে এখানে আউটপুটটা কি হবে বলো। 0 হবে। হ্যাঁ 0 হবে স্যার। অবশ্যই অবশ্যই, তুমি এইখান দিয়ে 0 পাঠাচ্ছ মানে দেখো ভেতরে বেসিক্যালি 1 হয়ে ঢুকছে না, এখানে নট গেট ভেতরে 1 হয়ে ঢুকে গেল, তুমি এখানে 0 পাঠানো মানে 1 হয়ে ঢুকে গেল, তাহলে 1 আর 1 এ এন্ড করলে কি হয়? 1 হয়, সেটা যখন নট হয়ে বেরোচ্ছে 0 একদম। যদি এটা 0 আর 1 পাঠাও তাহলে দেখো এটা 0 হয়ে যাচ্ছে, তাই না? এটা 0 হওয়া মানে ভেতরে হচ্ছে 0 হওয়া, বেরোনোর সময় 1 বেরিয়ে যাবে। যদি 1 0 পাঠাও একই কেস হবে, 1 আর 0 গুণ করলে ভেতরে এন্ড হয়ে গুণ করলে 0 হয়, বেরোনোর সময় 1 হয়ে বেরিয়ে যাবে। আর যদি 1 1 পাঠাও, 1 1 পাঠাও কি হবে বলো? এটাও মনে করো 1, এটাও মনে করো 1, তাহলে ভেতরে দুজন 0 হয়ে ঢুকলো, 0 0 গুণ করলে 0 হলো, বেরোনোর সময় 1 হয়ে গেল। এটা কি গেট? এটা কি গেট? এটা কি গেট? সবাই জানো, অ্যান্ড গেট। অ্যান্ড সবাই জানো। অ্যান্ড গেট কে বললো? এটা অ্যান্ড গেট মনে হচ্ছে তোমার? এটা কি গেট? এটা কি OR গেট? gate। দেখে বুঝতে পারছো না অর গেট এটা? একটা বেসিক্যালি ন্যান্ড গেটের পিছন দিকে দুটো নট গেট গুঁজে দিলেই ওটা অর গেট হয়ে যায়, সেই জন্যই ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলা হতো। ন্যান্ড গেট আর নট গেট দিয়ে যে কোনো গেট তৈরি করা যায়, তুমি যদি ন্যান্ড গেটের পিছনে দুটো নট গেট গুঁজে দাও ওটা অর গেট হয়ে যাবে। বোঝা গেছে কি বলতে চাইলাম? তাহলে আমি কি করছি, বেসিক্যালি সিম্পল এখানে একটা অর গেট নিচ্ছি, এবার অর গেটটাকে আমি ন্যান্ড গেটের পিছনে দুটো বাবেল ওই আকারে দেখাবো, আমি অর আকারে দেখাবো না, কারণ আমাকে বাজারে যখন কিনতে যাবো আমি অর গেট পাবো না, আমি ওই রকম আমাকে ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করতে হবে, কারণ আমাদের পৃথিবীর যাবতীয় গেট আমাকে ন্যান্ড আর নট দিয়ে ডিজাইন করতে হবে। তো সেই কারণে এদেরকে ইউনিভার্সাল গেট বলা হতো, এবং আমি এখন ইউনিভার্সাল গেট দিয়েই ভাববো এটা যে একটা বেসিক্যালি কি গেট, এটা অর গেট। তাহলে আমার বক্তব্যটা হলো দেখো যে এই ঠিকানটা 0 কখন হবে না, যখন দুটোই 0। শুধু আমি এইটুকু মাথায় রাখবে যে যখনই কেবলমাত্র দুজনই 0 তখনই কেবলমাত্র আউটপুট 0, আদারওয়াইজ যাই কিছু কম্বিনেশন হোক এদিকটা আমার 1 হয়ে যাবে, কিন্তু এইটুকু শুধু মাথায় রাখবে, ব্যাস। ক্লিয়ার? তো চলো আবার ওদিকে যাই। হুম, তাহলে একটা কাজ করি আমি, পেনটা খোলা ছিল আমার, এই যে আমি এটা এই জন্যই খুলে রেখেছি যাতে এটাকে নিয়ে একটু কাজ করতে পারি, ছোট করে নি। এখানে রাখো। এটাই ভুল হয় আমার।
আমার ধান্দাটা কি কেউ বুঝতে পারছো আমি কি করতে চলেছি? একটু ভাবো, বুঝতে পারবে। তাহলে আমি এটাকে কপি করলাম, কপি, ঠিক আছে, এখানে একটা এ করে দিই, এখানে এনে করে দিই, ব্যাস মিটে যাবে তাহলে, ব্যাস ওকে, মিটে গেল। আমি কি করেছি, 4টে ন্যান্ড গেট দিয়ে তৈরি করা অর গেট এনেছি এবং একটা নট গেট এনেছি। ধান্দাটা আমার কি, দেখো আমার ধান্দাটা হচ্ছে বেসিক্যালি আইওএম সিগন্যালটাকে দেখে আমার বেসিক্যালি এই রিড লাইনগুলোকে মাল্টিপ্লেক্স করা আমার উদ্দেশ্য। তো একটা কাজ করি, কাজটা কি আমার বেসিক্যালি এইখান থেকে দেখো লাইনটাকে আমি সোজা বার করলাম, আর এটা একটু উপরে দিলে ভালো হতো নট গেটটাকে, দাঁড়াও নট গেটটাকে একটু উপরে দিই। আমি কি করছি, আইওএম থেকে একটা সিগন্যাল বেসিক্যালি বার করছি, দিয়ে বার করে সোজা এই ঢুকিয়ে দিলাম আর এই ঢুকিয়ে দিলাম, আর একই লাইন প্যারালালি একটা নট গেটের ভেতর দিয়ে নিয়ে গিয়ে আমি এই ধরো করে দুটোই ঢুকিয়ে দিলাম, এটা এবং এটা ঢুকিয়ে দিলাম, যেখানে খুশি আমি ঢোকালেই হলো, আমার অত আপত্তি নেই। আর কি করছি, এই যে রিড বার লাইনটাকে এবার আমি প্যারালালি দুভাবে নিয়ে আসছি, একটা উপরে দিয়ে দিলাম, একটা নিচে দিয়ে দিলাম। রাইট বার লাইনটাকে অনেকে হয়তো ধরে ফেলেছে না আমার উদ্দেশ্যটা, কেউ কি বুঝতে পেরেছে উদ্দেশ্যটা কি? বুঝতে পেরেছো? একটু ভাবলেই পারবে, কিছুই নেই, খুব সিম্পল লজিক। দেখো তো কি হবে এবার, তোমরা নিজেরাই বলো কি হবে। ধরো আইওএমটা, ধরো তুমি কি অপারেশন, ধরো মনে করে মেমোরি অপারেশন চাইছি, ঠিক আছে, তাহলে আইওএম বারটা কি, এটা এটা জিরো সিগন্যাল দিয়েছি, জিরো মানে কি মেমোরি অপারেশন। আর মনে করো আমি রিডিং করবো, অর্থাৎ এই লাইনটাতে তুমি জিরো পাঠিয়েছো, এটা ওয়ান পাঠিয়েছো, ভালো করে নিজেরাই চেক করো কি হবে। এটা তুমি জিরো পাঠিয়েছো মানে কি, এইখানে গিয়ে জিরো ঢুকলো, কিন্তু এটা যখন জিরো দিচ্ছ এদিকে কি বেরোচ্ছে, এখানে দেখো ওয়ান বেরোচ্ছে, অর্থাৎ এখানে ওয়ান বেরিয়ে গেল, জিরো আর ওয়ানের দিকে কি বেরোবে, ওয়ান বেরোবে, তাই তো? ওয়ান বেরোলে কি রিডিং অপারেশন হবে, হ্যাঁ কি না? হবে না। মিটে গেল। আর এই জিরো লাইন বাটা এদিকে চলে এলো, যে এখানে কি হচ্ছে দেখো, এদিকেও জিরো ঢুকেছে, আবার দেখো এই যে রেড লাইনটা দেখো এখানেও জিরো ঢুকেছে, তাহলে জিরো জিরো ঢুকে এদিকে জিরো বেরোতে বাধ্য, মেমোরি রিডিং হয়ে যাবে। নিজেরাই ভাবে, এবার রাইটিংটাও দেখো, মনে করো এবার আমি ইয়ে করছি, এবার মনে করো আমি আইও অপারেশনে রাইটিং করব, আইও অপারেশন করব এবং রাইটিং করব, তাহলে আমি কি কি করব, আইও অপারেশন করা মানে আমাকে কি করতে হবে, এই লাইনটাকে আমি বেসিক্যালি হাই রাখবো, হ্যাঁ, এই লাইনটাকে হাই রাখলে কি হবে, এদিক দেখো জিরো বেরিয়ে যাবে আর এদিক দিয়ে ওয়ান বেরিয়ে যাবে, তো এখানে যদি ওয়ান বেরোয় তাহলে এখানে এসে দেখো ওয়ান ঢুকে গেল, দুটোর পিছনে ওয়ান ঢুকে গেল, আর এদের মধ্যে ওয়ান ঢোকা মানে এদিক দিয়ে ওয়ান ওয়ান বেরিয়ে যাওয়া, ওয়ান ওয়ান মানে দেখি কাজ ইনভ্যালিড, কোনো কাজকর্ম হবে না। আর আমি চাইছিলাম রাইট অপারেশন করতে, তো রাইট অপারেশন জিরো, এটা হাই, তাহলে এটা ওয়ান হলে এদিক দিয়ে জিরো বেরোয়, আর এই যে জিরো বেরোচ্ছে এদিক দিয়েও জিরো বেরোয়, তাহলে এটা দিয়ে জিরো হলে এদিক দিয়ে জিরো বেরোবে, জিরো মানে দেখো রাইটিং অপারেশন হয়ে যাবে আইও, এইখানটা কিচ্ছু কাজই হবে না, খুব সিম্পল লজিক, কিচ্ছু কাজ করেনি, শুধু একটা নট গেট দিয়ে দুটো লাইনকে মাল্টিপ্লেক্স করে দিয়েছে, ইজি লজিক, একদম ইজি ওয়েতে ভাবো, কিচ্ছু নেই এটার মধ্যে, মানে এই তিনটাই ডিসাইড করে দিচ্ছে যে আইও অপারেশন হবে নাকি মেমোরি অপারেশন হবে, তুমি যেটার যাই অপারেশন করতে চাও শুধু আইও বা এম পিনটাকে কন্ট্রোল করো তাহলেই হবে, তোমাকে যেটা তোমাকে করতে হবে না, মাইক্রোপ্রসেসর নিজেই করবে। তুমি যখন ইনস্ট্রাকশন দেবে যে র্যামের কোনো ইনস্ট্রাকশন দেবে, অটোমেটিক্যালি আইও এম বারের পিনটা লো হয়ে যাবে, লো হয়েই যাবে, ওটা টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট তাকে দায়িত্ব নিয়ে লো করে দেবে, যাতে করে মেমোরি অ্যাক্টিভেট হয়, কোনো আইও অপারেশন না হয়। আর যদি তুমি কোনো আইওর সঙ্গে কমিউনিকেট করতে চাও, যেমন ইন বা আউট ইনস্ট্রাকশন, ওইগুলো করার সময় অটোমেটিক ওই পিনটা হাই হয়ে যাবে, ওই পিনটা হাই হয়ে যাবে, সরি লো হয়ে যাবে, না সরি ভুল বলছি, হাই হয়ে যাবে, হাই হয়ে গেলে কি হবে, আইও অপারেশন হবে, মেমোরি অপারেশন সিম্পলি হবে না।
বোঝা গেছে এই কাজটা? সবাই একদম সবার ক্লিয়ার তো? কারো বুঝতে অসুবিধা নেই তো? ওকে, তাহলে এই ছবিটা এবার দেখো, এর আগের স্লাইডেও রয়েছে ছবিটা। আর দেখো IOM এই পিনটাকে একটু দেখো, বা দরকার নেই আমি এখানেই খুলছি। IOM কোথায় গেল? হ্যাঁ, এই IOM পিনটাকে দেখো। এতক্ষণ ধরে যা হয়েছে পুরো মেমোরি অপারেশন হচ্ছে, কোনো আইওর অপারেশন হয়নি। দেখো ওই পিনটা লো তো লোই হয়ে আছে, দেখো লোতে পড়ে আছে, জিরো দেখিয়েছে, এই যে লোতে তো লোতেই পড়ে আছে, সব জিরোই হয়ে রয়েছে, এই পিনটা কখনোই হাই হয়নি। আর যতক্ষণ আমি মেমোরি অপারেশন করবো, বাই ডিফল্ট মেমোরি অপারেশন করি আমরা, মানে মাইক্রোপ্রসেসর কি মনে হয় র্যামের সঙ্গে বেশি কমিউনিকেট করবে নাকি আইওদের সঙ্গে বেশি কমিউনিকেট করবে? ডেফিনেটলি র্যামের সঙ্গে বেশি কমিউনিকেট করবে, র্যামের মধ্যেই ইনস্ট্রাকশন লেখা আছে, ওখানেই ডেটা লেখা আছে, তো সেই কারণে র্যামের সঙ্গে যেহেতু বেশি মানে কাজকর্মগুলো করবে, সেই জন্য সবসময় আইওএম পিনটা বাই ডিফল্ট জিরো হয়ে পড়েই থাকে। কেবলমাত্র যখন কিবোর্ড বা মাউসের কোনো কাজ, মানে যে কোনো ইনপুট ডিভাইসের কাজ হবে, তখনকার জন্য শুধুমাত্র ওই সময়ের জন্যই ওই পিনটা হাই হবে, আবার ওই পিনটা লো হয়ে যাবে। তোমাদের যদি ওরকম কোনো ইনস্ট্রাকশন দেখায়, ওখানে দেখবে আইওএম পিনটা হাই হয়ে গেছে, মানে যতক্ষণ দরকার ততক্ষণ হাই, তারপরে লো। বাই ডিফল্ট মেমোরি অপারেশন, যখন দরকার তখনও কেবলমাত্র আইওর অপারেশন। ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? তাহলে যে কথাগুলো বললাম দেখো, এই কথাগুলো এখানে লেখা রয়েছে। এই দেখো এই যে সার্কিটটা যেটা আমি বললাম, এটাই আমি একটা নট গেট দেখেছিলাম, ওই একই করেছে, তার আলাদা দুটো নট গেট নিয়ে একই ব্যাপার, আলাদা কিছু না, ওইটাই রয়েছে। এবং এখানে কন্ট্রোল সিগন্যাল কি করে জেনারেট হচ্ছে না হচ্ছে সেই ডিটেলটা এখানে রয়েছে, কোনো অসুবিধা নেই, দেখে নেবে, এটার মধ্যে দেওয়া আছে। আর যাবতীয় টি স্টেট, মেশিন স্টেট ইনস্ট্রাকশন এগুলো আগের দিন বলেওছি কিছুটা, এবং একবার ইয়ে না থাকলে, মনে না থাকলে ভিডিওর লেকচার দেখে নেবে, আর এটা দেখে নেবে, তাহলেই হবে। ঠিক আছে, আজকের মতো পড়া আমি এখানে এন্ড করছি। কারো কিছু বলার আছে একটু বলবে? কোনো জায়গায় বুঝতে না পারলে বা বলে বলো, রিপিট করবো তাহলে। কারো কিছু নেই তো? Sort of. এই জ্যোতির্ময়ের আগে আবার কেউ মিস গেল নাকি? হ্যাঁ, দীপও দিয়েছি জ্যোতির্ময়। যাদের নেট কানেকশন একটু প্রবলেম হয় বা হয়, এগুলো একটু ইয়ে করে নেবে, লেকচারগুলো একবার না হয় রিভিউ করে নেবে। এটা 2, রেকর্ডিংটা অফ করে দিই।